হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কুইক রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ দেখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। পাশাপাশি তোমাদের যেভাবে এক্সামে আসে ঠিক একই অনুরূপ প্রশ্ন আমরা 11টি সমাধান করব, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে মোট 11টি সিকিউ সলভ তোমাদেরকে করে দেখাবো এবং আমরা 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব, যেগুলো তোমার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী একটা প্রিপারেশন নিশ্চিত করবে ইনশাল্লাহ। তো চলো আমরা দেরি না করে আমাদের সেই কমন উপযোগী প্রিপারেশনের বা গুরুত্বপূর্ণ ক্লাসটি এখনই শুরু করে দিই। প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কি? তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু তাদের মূল কোনো ব্যবসা থাকে না বা বিক্রয় বা সেবা আয় থাকে না, তারা মূলত সদস্যদের প্রদত্ত চাঁদা এবং অনুদান থেকে আয় করে থাকে। কি থেকে আয় করে? সদস্যদের প্রদত্ত চাঁদা এবং অনুদান থেকে। তাদের বিক্রয় বা সেবা আয় থাকে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এরপরে দুইয়ে যাব, নিচের কোনটি সঠিক? তাহলে আমরা যে প্রাপ্ত চাঁদা পাই এইটা থেকে বিগত বছরের কোনো কিছু থাকলে আমরা বাদ দিই, আগামী বছরের কোনো কিছু অগ্রিম প্রাপ্তি থাকলে সেটাও বাদ দিই, আর এই বছরের কোনো বকেয়া থাকলে আমরা কি করি? যোগ করি। বা বিগত বছরে যে অগ্রিম টাকাটা দেওয়া হয়েছিল, ধরো গত বছর যে টাকাটা অগ্রিম দিয়েছিল সেটা এই বছরের জন্য কি হয়? আমাদের আয়ের মধ্যে যোগ হয়। তো এই বিষয়গুলো যোগ বিয়োগ করে কোন সূত্রটা সঠিক সেটাই আমাদেরকে দেখাতে হবে। দেখো, চাঁদা বলতেছে, চাঁদা প্রাপ্তির সাথে আমরা কি করি? গত বছরের বকেয়া বিয়োগ করি, পরবর্তী বছরের অগ্রিম এটাও বিয়োগ করি, ঠিক আছে, এবং চলতি বছরের যদি কোনো বকেয়া থাকে সেটা যোগ করি। তাহলে ক নাম্বারে আমরা ঠিকটা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে ভাড়ার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, তবে বেতনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। চাঁদার সাথে গত বছরের বকেয়া বিয়োগ করি, এই কথাটা ঠিক আছে। পরবর্তী বছরের অগ্রিম আমরা যোগ করার কোনো সুযোগ নেই, তাহলে এই কথাটা ভুল আছে। তাহলে ঘ আমাদের বাদ, অ্যান্সার হচ্ছে আমাদের ক। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে ক। এরপর তিনে যাই, নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে বিবেচনা করা হয় না? দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আমরা কি করি? প্রাপ্তি প্রদান হিসাব করি, তারপরে আয় ব্যয় বিবরণী করি। বিশদ আয় বিবরণীর পরিবর্তে কি করি? আয় ব্যয় বিবরণী করি, আর্থিক অবস্থার বিবরণী করি, প্রাপ্তি ও প্রদান হিসাব করি। কিন্তু এই যে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী এটা আমরা করি না। এর পরিবর্তে আমরা কি করি? আয় ব্যয় বিবরণী করি। তাহলে আমাদের অ্যান্সার হবে আয় বিবরণী। কি হবে? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে ক বাদ, খ বাদ, ঘ বাদ। ওকে, এরপর দেখো, সঞ্চয়পত্র বিক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কোথায় দেখানো হয়, কোথায় দেখাতে হয়? তাহলে সঞ্চয়পত্র বিক্রয়, তাহলে এইটা সঞ্চয়পত্র কে বিক্রয় করে? সাধারণত সরকার বিক্রি করে। তাহলে সরকারের জন্য এই সঞ্চয়পত্র বিক্রি করে সরকার কি করে? অর্থায়ন করে বা অর্থ সংস্থান করে। তাহলে এইটা হচ্ছে অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত। এটা কি? অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত। তারপরে দেখো, ঋণ পরিশোধ নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রম? তাহলে তুমি যখন ঋণ নিয়েছো তখন সেটা কি ছিল? অর্থায়ন কার্যক্রম। ঋণ যখন পরিশোধ করবা সেটাও অর্থায়ন কার্যাবলী থেকে বিয়োগ হবে। তাহলে এটা আমাদের কি? এটাও আমাদের অর্থায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে অ্যান্সার গ। এরপরে, একটি আর্থিক নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকেরা কোম্পানি হতে কি পায়? তাহলে শেয়ার মালিকরা কোম্পানি থেকে, যেহেতু তারা মালিক, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে তারা লভ্যাংশ পায়। তারা কি পায়? লভ্যাংশ পায়। ওকে, এরপর দেখো, কোম্পানির শেয়ার ইস্যু করা যায়। কোম্পানির শেয়ার কিভাবে ইস্যু করা যায়? আমরা ধরো কোম্পানির শেয়ার প্রতি মূল্য হচ্ছে 10 টাকা করে, তাহলে 10 টাকায় বিক্রি করলে সেটাকে আমরা বলি সমমূল্য। সেটাকে আমরা কি বলি? সমমূল্য। তারপরে যদি 10-এর বেশি টাকায় বিক্রি করি তাহলে সেটাকে আমরা বলি অধিহারে বিক্রয়। তারপরে যদি এই 10 টাকার কম, অর্থাৎ 10% তুমি অবহার করতে পারবা, সর্বোচ্চ অবহারের সর্বোচ্চ লিমিট কত? অবহারের সর্বোচ্চ সীমা হচ্ছে 10%। তাহলে 10 টাকা যদি তোমার শেয়ার মূল্য হয় তাহলে তুমি সর্বোচ্চ 1 টাকা কমে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করতে পারবা, যেটাকে তোমরা বলতেছো অবহার। তাহলে এই অবহারের আরেক নাম হচ্ছে বাট্টা। তাহলে আমরা বাট্টাও বিক্রি করতে পারি, যেটাকে আমরা বলতেছি অবহার বা কি ডিসকাউন্ট, বা কি বলতেছি? ডিসকাউন্টে বিক্রি। ওকে, ডিসকাউন্টে বিক্রি। ওকে, তাহলে তিনটা ক্ষেত্রেই আমরা কি করতে পারি? তিনভাবেই শেয়ার ইস্যু বা বিক্রি করতে পারি। তাহলে অ্যান্সার ঘ। এরপরে পরিচালনা পর্ষদ, তাহলে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং ডিরেক্টর বডি বা ডিরেক্টর বডি, এইটাকে আমরা কি বলি? কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। তাহলে তারা হচ্ছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা নিম্ন শ্রেণীর কর্মকর্তা না বা কর্মচারী নয়, শেয়ার হোল্ডারদের প্রতিনিধি। তারা হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রতিনিধি বা তাদের পক্ষে কি করে? কোম্পানি পরিচালনা করে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 আর 3। এরপর দেখো, উদ্দীপকটি পড়ে আমাদেরকে অ্যান্সার করতে বলছে নিট ক্রয়ের পরিমাণ কত? তা দেখো, ক্রয় হচ্ছে আমাদের 2,60,000 টাকা। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। তাহলে আমাদের ক্রয়ের সাথে বাদ হবে হচ্ছে মূলত বহি ফেরত। তাহলে এটা আমরা মাইনাস করব। এরপর দেখো, সমন্বয়তে কি বলা আছে? পণ্য বিতরণ। তাহলে পণ্য বিতরণ যাবে দেখি আমাদের বিজ্ঞাপন আর ক্রয়, তাহলে ক্রয় থেকে মাইনাস হবে, এইটা আমাদের ক্রয় থেকে মাইনাস হবে। এরপর দেখো,
অলিখিত ক্রয় এই অংশটা আমাদের কি হবে, যোগ হবে। তাহলে আমরা নিট ক্রয় সমান কি বলতে পারি, নিট ক্রয় যদি এখানে আমরা বের করতে চাই, তাহলে আমাদের ক্রয় আছে 2,60,000 টাকা, ক্রয় আছে কত, 2,60,000 টাকা। এর সাথে আমরা বহি ফেরত বাদ দিব 10,000 টাকা, বাদ দিলাম, এবং সমন্বয়তে বলছে পণ্য বিতরণ 10,000 টাকা, এটাও আমাদের বাদ হবে, আমরা দেখেছি। এরপরে অলিখিত ক্রয় যোগ হবে 10,000 টাকা। তাহলে এইগুলো আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে আমাদের কি আসতেছে দেখো, 2,60,000 মাইনাস 10 তাহলে 2,40,000, 2,50,000, তাহলে 250, তিনটা শূন্য আমি প্রত্যেক ক্ষেত্রে বাদ দিয়ে নিয়েছিলাম, তাহলে তিনটা শূন্য অ্যাড করে দিই, 2,50,000 টাকা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 2,50,000 টাকা। এরপরে যদি ক্রয় ও বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাহলে প্রদেয় ভ্যাটের পরিমাণ কোনটা বা কত? তাহলে প্রদেয় ভ্যাটটা কোনটা হবে, আমাদের বিক্রয় ভ্যাটটাকে আমরা প্রদেয় ভ্যাট বলি, বা ক্রয় এবং বিক্রয় ভ্যাট দুইটাই যদি থাকে, তাহলে এই দুইটার পার্থক্য, যদি বিক্রয় ভ্যাটটা বড় হয়, এই দুইটা মাইনাস করে যদি দেখি যে বিক্রয় ভ্যাটের পরিমাণটা বেশি, তাহলে সেটা হবে প্রদেয় ভ্যাট। তাহলে আমাদের ক্রয় ভ্যাটও বের করতে হবে, বিক্রয় ভ্যাটও বের করতে হবে। এখন আমরা নিট ক্রয় কিন্তু পেয়ে গেছি, তাহলে আমরা ক্রয় ভ্যাটটা কিভাবে করতে পারি, ক্রয় ভ্যাট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে নিট ক্রয় যেটা বের করছি, আমরা নিট ক্রয় কত বের করছি, 2,50,000। তাহলে এই 2,50,000 গুণ 2,50,000 গুণ 15/115, 15/115, ক্যালকুলেটর করে ফেলো, 2,50,000 গুণ 15/115, 2,50,000 গুণ 15 ডিভাইডেড বাই 115। তাহলে আমাদের কত আসতেছে, ক্রয় ভ্যাট আসতেছে দেখো 32,608, 32,609ও বলতে পারো, 32,609। ওকে, আমাদেরকে এখন বিক্রয় ভ্যাট বের করতে হবে। বিক্রয় ভ্যাট বের করতে গেলে, বিক্রয় ভ্যাট যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে, বিক্রয়ের পরিমাণ লাগবে। এখন বিক্রয়ের পরিমাণ তো আমরা জানি না, তাহলে বিক্রয়ের পরিমাণটা একটু বের করি। তাহলে বিক্রয় কত, দেখো নিট বিক্রয় কত আমরা একটু দেখি। তাহলে দেখো নিট বিক্রয় আছে আমাদের কত, নিট বিক্রয় দেখো নিট বিক্রয় এটা হচ্ছে নিট ক্রয়, আর নিট বিক্রয় কোনটা, নিট বিক্রয় হচ্ছে এটা। নিট বিক্রয়ের ক্ষেত্রে দেখো 4,70,000 টাকা দেওয়া আছে, 470 আমি লিখলাম। এবার আন্তঃফেরত 15 হচ্ছে মাইনাস। ওকে, আর কি আছে, আর আছে আমাদের অলিখিত বিক্রয়, এটা যোগ হবে 5,000। তাহলে আমাদের কত হচ্ছে, 4,60,000 টাকা। 4,60,000 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়, যেটা আমাদের ভ্যাট বের করতে লাগবে। তাহলে 4 লক্ষ কত পেলাম, 60,000। তাহলে 4,60,000 গুণ 15 ডিভাইডেড বাই 115, তাহলে কত হচ্ছে, 4,60,000 গুণ 15 ডিভাইডেড বাই 115, তাহলে আমাদের 60,000 টাকা আসতেছে বিক্রয় ভ্যাট কত আসতেছে, 60,000। যেহেতু বিক্রয় ভ্যাটটা এখানে বড়, তাহলে আমরা বলতে পারি এখানে প্রদেয় ভ্যাট আছে, কারণ প্রদেয় ভ্যাট মানে হচ্ছে দায়, তাহলে দায় সংক্রান্ত বিষয়। তাহলে আমি বিক্রয় করে ভ্যাট পেয়েছি 60,000, আমি ভ্যাট প্রদান করছি 32,609, তাহলে আমার এখানে প্রদত্ত ভ্যাট আছে, তাহলে প্রদেয় ভ্যাট আছে। তাহলে প্রদেয় ভ্যাট কত, প্রদেয় ভ্যাট হচ্ছে এই বিক্রয় ভ্যাট মাইনাস 60,000 মাইনাস আমাদের ক্রয় ভ্যাট কত, 32,609, 32,609। তাহলে কত আসতেছে, তাহলে দেখো 60,000 মাইনাস 32,609, তাহলে আমাদের প্রদেয় ভ্যাট 27,391, 27,391 টাকা, 27,391 টাকা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে দেখো 12 ভ্যাট ক্রেতার জন্য কি ধরনের দফা। তাহলে এই যে মাত্র আমরা যে ক্রয় ভ্যাটটা বের করলাম, এই ক্রয় ভ্যাটটা বা ক্রেতার জন্য এই ভ্যাটটা কি, এই ভ্যাটটা হচ্ছে একটা ব্যয়। ক্রয় ভ্যাটটা কি, একটা ব্যয়, আর বিক্রেতার জন্য এটা একটা দায়। চলতি অনুপাতের আদর্শ মান কত, তাহলে চলতি অনুপাতের ক্ষেত্রে আদর্শ মান হচ্ছে 2:1, অর্থাৎ তোমার চলতি সম্পদ যদি 2 টাকা হয়, চলতি দায় হতে হবে 1 টাকা, তাহলে 2:1 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দীর্ঘমেয়াদী দায় কোনটা, দেখো এটা হচ্ছে আমাদের চলতি দায়, এটা আমাদের কি, চলতি দায়। ব্যাংক জমা অতিরিক্ত কি, চলতি দায়, তাহলে এটা হচ্ছে না বন্ধক ঋণ, এবং ঋণপত্র হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3, অ্যান্সার হচ্ছে 2 ও 3। এরপরে বিনিয়োজিত মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হয় শেয়ার মূলধন ও দীর্ঘমেয়াদী দায় অন্তর্ভুক্ত হয়, সঞ্চিত তহবিল, সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত আমাদের অন্তর্ভুক্ত হয়, কিন্তু এই যে চলতি দায় এটা অন্তর্ভুক্ত হয় না। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি, 1 ও 2। কোনটি কারখানা উপরিব্যয়, তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে কোনটা যায়, দেখো এই যে আসবাবপত্র মেরামত কারখানা সংক্রান্ত কোনো খরচ না, তাহলে কারখানা ভাড়া হচ্ছে কারখানা উপরিব্যয়, পরোক্ষ কাঁচামাল হচ্ছে কারখানা উপরিব্যয়। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি, 1 ও 3।
বিক্রিত পণ্যের ব্যয় 2,95,000 টাকা, পরিচালন ব্যয় আছে 25,000 টাকা, মুনাফা বিক্রয়ের 20% হলে বিক্রয় কত? তাহলে আমরা বিক্রয় কিভাবে বের করতে পারি? দেখো, বিক্রয় বের করার সূত্র আছে আমাদের। বিক্রয় ইকুয়াল টু আমাদের মোট ব্যয় গুণ উপরে যে হারটা থাকবে, উপরে হচ্ছে আমাদেরকে উপরে আমরা 100 দিব। উপরে কত দিব? 100, যেহেতু বিক্রয় হচ্ছে আমাদের 100%। আর নিচে আমরা যেটা করব, 100 যেহেতু আমাদেরকে বিক্রয়ের উপর আমরা হার কাটতেছি, তাহলে 100 বিয়োগ হার। এখানে হার কত আছে? হারটা আমরা দিব। আচ্ছা, মোট ব্যয় কত? মোট ব্যয় দেখো, এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 2,95,000, পরিচালন ব্যয় আছে 25, তাহলে এই দুইটা মিলে আমাদের মোট ব্যয়। তাহলে 2,95,000, 2,95,000 গুণ 2,95,000 যোগ 2,95,000 যোগ আমাদের কত আছে? আরো মোট ব্যয় আছে বা পরিচালন ব্যয় আছে 25,000। তাহলে এই দুইটার যোগফল ইন্টু উপরে 100, নিচে হচ্ছে 100 বিয়োগ 20 হচ্ছে আমাদের হার। তাহলে আমরা কত লিখতে পারি? এখানে লিখতে পারি 3,20,000, 3,20,000 গুণ 100 ডিভাইডেড বাই 80। তাহলে 3,20,000 গুণ 100 ডিভাইডেড বাই 80, তোমরা করো তো। 3,20,000 গুণ 100 ডিভাইডেড বাই 80, তাহলে আমাদের আসতেছে 4 লক্ষ টাকা। কত টাকা আসতেছে? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আমাদের অ্যান্সার, যেটা ঘতে দেখতে পাচ্ছি। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কোনটা? ঘ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা মোট ব্যয়কে 100 দিয়ে গুণ করব এবং 100 বিয়োগ হার দিলে আমরা কি পাবো? মোট ব্যয় থেকে বিক্রয়ের পরিমাণে যেতে পারবো। মোট ব্যয় থেকে বিক্রয় যাওয়ার সূত্র কি? মোট ব্যয়কে আমরা 100 দিয়ে গুণ করব, 100 মাইনাস হার দিয়ে ভাগ করব। ওকে, এরপরে 17তে আসো। কোনো কারখানার সাপ্তাহিক কর্মঘণ্টা হচ্ছে 48, কোনো সপ্তাহে মোট কর্মঘণ্টা হচ্ছে 60, তাহলে 12 ঘন্টা হচ্ছে ওভারটাইম, তাই তো? এখন অতিরিক্ত সময়ের ঘন্টা প্রতি মজুরি 20 টাকা এবং যা স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরি কত? তাহলে স্বাভাবিক মজুরি আমরা যদি বের করতে চাই, স্বাভাবিক মজুরি, তাই না? স্বাভাবিক মজুরি আমরা বের করতে যাচ্ছি। স্বাভাবিক মজুরি হচ্ছে এই যে ওভারটাইম মজুরির অর্ধেক হবে, তাই না? তাহলে 20 গুণ হাফ, তাহলে 10 টাকা হচ্ছে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি। এখন হচ্ছে স্বাভাবিক সময়ের মজুরি কত? তাহলে স্বাভাবিক কর্মঘণ্টা কত? 48। স্বাভাবিক কর্মঘণ্টা কত? 48। মজুরি কত বের করছি? 10 টাকা। তাহলে আমরা 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 480 টাকা। কত টাকা? 480 টাকা। তাহলে স্বাভাবিক সময়ের মজুরি হচ্ছে আমাদের 480 টাকা। 480 টাকা। ওকে, অ্যান্সার ক। এরপরে মজুদ মাল খতিয়ানে উদ্বৃত্ত কখন নির্ণয় করা হয়? তাহলে মজুদ মাল খতিয়ান হিসাব তোমরা সবাই করছো, ফিফো, লিফো, ভারযুক্ত গড় পদ্ধতি। সাধারণত লিফো যেহেতু নিষিদ্ধ আইএএস অনুযায়ী, তাহলে আমরা ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করি। তাহলে এই যে ভারযুক্ত গড় পদ্ধতি বা ফিফোর ক্ষেত্রে আমরা কি করি? যতবার ক্রয় করি ততবার যোগ করে করে উদ্বৃত্ত নির্ণয় করি, যতবার বিক্রি বা ইস্যু করি ততবার উদ্বৃত্ত নির্ণয় করি। তাহলে কি হবে? ক্রয় এবং বিক্রয়ের পর, ক্রয় এবং ইস্যুর পর বা বিক্রয়ের পর। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে মজুদ মাল খতিয়ান প্রস্তুতের কোন মজুদ পদ্ধতি অনুসরণ করা হয়? মজুদ মাল খতিয়ান প্রস্তুতের কোন মজুদের পদ্ধতির অনুসরণ করা হয়? তাহলে মজুদ মাল খতিয়ান হিসাবের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার দেখো মজুদ পণ্য যোগ বিয়োগ করতেছি, এটাকে বলা হয় অবিরত বা নিত্য পদ্ধতি। এটাকে কি বলা হয়? অবিরত বা নিত্য পদ্ধতি, অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, যেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিও বলতে পারি। যেটাকে আমরা কি বলতে পারি? বৈজ্ঞানিক পদ্ধতি। কোন পদ্ধতি? বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিও বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতিও বলা যায়। তাহলে অ্যান্সার ক। এরপরে বিন কার্ডে উল্লেখ থাকে কি? পণ্যের আগমনের তারিখ, পণ্যের নির্গমনের তারিখ, মূল্য কখনোই উল্লেখ থাকে না। তাহলে অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে আমাদের কি? ক। এরপরে আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা কয় শ্রেণীতে ভাগ করতে পারি? আচরণের ভিত্তিতে ব্যয়কে আমরা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। ওকে, এবার কোন ব্যয় নিয়ন্ত্রণযোগ্য? তাহলে যে ব্যয়গুলো সাধারণত স্থায়ী না, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলতে পারি, অর্থাৎ যেগুলো সাধারণত পরিবর্তন হয় না। তাহলে অফিস ভাড়া প্রত্যেক মাসে একই থাকে, কর্মকর্তার বেতন একই থাকে, কারখানা ভাড়া এটাও একই থাকে, কিন্তু এই যে কাঁচামাল এটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায়। যে ব্যয়গুলো পরিবর্তনশীল সেগুলো কি? নিয়ন্ত্রণযোগ্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। অ্যান্সার কি আমাদের? প্রত্যক্ষ কাঁচামাল। এরপরে কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়? তাহলে যে ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় থাকবে এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, দুইটার যোগফল মিলে যে ব্যয়টা হয় সেটাকে আমরা আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয় বলি। এটাকে আমরা কি বলি? আধা পরিবর্তনশীল বা
মিশ্র ব্যয় বা কি বলি মিশ্র ব্যয়। তাহলে এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল। কারণ তুমি বিদ্যুৎ খরচ করো আর না করো, বিদ্যুৎ খরচ করো আর না করো, তোমাকে একটা অ্যামাউন্ট নির্ধারিত ডিমান্ড চার্জ তোমাকে দিতেই হবে। এরপরে তুমি যত ইউনিট ব্যবহার করবা সেটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে একটা উপাদান স্থায়ী আর একটা উপাদান কি পরিবর্তনশীল হচ্ছে বিদ্যুৎ বিলের। ওকে, এবার কোনটি সঠিক সূত্র? বলছে সমচ্ছেদ বিন্দু ইকুয়াল টু মোট ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়, মোট বিক্রয় ইকুয়াল টু পরিবর্তনশীল ব্যয় যোগ কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয়, নিরাপত্তা প্রান্ত ইকুয়াল টু মোট বিক্রয় মাইনাস মোট ব্যয়। তাহলে দেখো সমচ্ছেদ বিন্দুর সূত্র কি আমাদের, সমচ্ছেদ বিন্দুর সূত্রটা আমাদের কি এবং মোট বিক্রয়ের সূত্র কি? দেখো পরিবর্তনশীল ব্যয় যোগ কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই যে সমচ্ছেদ বিন্দুর সূত্র কি, এটা কি আমাদের সমচ্ছেদ বিন্দুর সূত্র হয়? কখনো হয় না। মোট বিক্রয়ের সূত্র কি? পরিবর্তনশীল ব্যয়ের সাথে আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিন যোগ করি, পরিবর্তনশীল ব্যয়ের সাথে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন যোগ করি তাহলে কিন্তু আমরা মোট বিক্রয় পাই। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে খ। এই প্রশ্নের অ্যান্সার কি? খ। আশা করি বুঝতে পেরেছো। একক প্রতি বিক্রয় মূল্য আমাদের 250 টাকা। কত বলছে? 250। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 200 টাকা। কত টাকা? 200 টাকা। এরপর দেখো সমচ্ছেদ বিন্দু 1600 একক, স্থায়ী ব্যয় কত? তাহলে দেখো স্থায়ী ব্যয় যদি আমরা বের করতে চাই আমাদের একটা সূত্র আছে, সমচ্ছেদ বিন্দু একক ইকুয়াল টু এখানে যা যা দিব সবই এককে। ওকে, একক ইকুয়াল টু আমাদের উপরে স্থায়ী ব্যয়, উপরে কি থাকে? স্থায়ী ব্যয়, আর নিচে থাকে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, মাইনাস কি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখানে দেখো স্থায়ী ব্যয় বাদে সবকিছুই দেওয়া আছে। সমচ্ছেদ বিন্দু একক কত দেওয়া আছে? 1600 একক। কত একক? 1600 একক, 1600 একক। স্থায়ী ব্যয় কত? স্থায়ী ব্যয় দেওয়া আছে? দেওয়া নাই। স্থায়ী ব্যয় তোমার কাছে জানতে চেয়েছে, স্থায়ী ব্যয় কি জানতে চেয়েছে। তাহলে কোশ্চেন মার্ক দাও। বিক্রয় মূল্য দেওয়া আছে দেখো 250 একক প্রতি, এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আছে আমাদের 200। এখন আড়াআড়ি গুণ করবা, কোশ্চেন মার্ক এই পাশে নিয়ে আসো, আড়াআড়ি গুণ করে, এবং এইটা থেকে এটা বাদ দিলে কত থাকে? 50 টাকা গুণ 1600 একক, 1600 একক। তাহলে আমরা কি পাবো? স্থায়ী ব্যয় পাবো। তাহলে 50 গুণ 1600, 1600 গুণ 50 ইকুয়াল টু 80,000। কত টাকা? 80,000 টাকা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 80,000 টাকা। ওকে, এরপরে তাহলে অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপরে আমরা 26-এ চলে যাই। সমচ্ছেদ বিন্দু 4,40,000 টাকা, স্থায়ী ব্যয় 1,92,000 টাকা, এবং নিরাপত্তা প্রান্ত 40% হলে মোট বিক্রয় কত? তাহলে বিক্রয়ের আমাদের একটা সূত্র আছে, বিক্রয় ইকুয়াল টু সমচ্ছেদ বিন্দু টাকা ডিভাইডেড বাই সমচ্ছেদ বিন্দুর অনুপাত। সমচ্ছেদ বিন্দু টাকা ডিভাইডেড বাই সমচ্ছেদ বিন্দু অনুপাত। সমচ্ছেদ বিন্দু কি? অনুপাত। তাহলে দেখো এখানে টাকা কত দেওয়া আছে? সমচ্ছেদ বিন্দু টাকা দেওয়া আছে 4,40,000। কত দেওয়া আছে? 4,40,000। ওকে, এখন সমচ্ছেদ বিন্দু অনুপাত কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে পরোক্ষভাবে। কিভাবে? দেখো নিরাপত্তা প্রান্ত দেওয়া আছে না, তাহলে নিরাপত্তা প্রান্ত থেকে আমরা কিন্তু সমচ্ছেদ বিন্দু অনুপাত বের করতে পারি। সমচ্ছেদ বিন্দু অনুপাত ইকুয়াল টু সমচ্ছেদ বিন্দু অনুপাত ইকুয়াল টু আমাদের 100% মাইনাস নিরাপত্তা প্রান্ত পার্সেন্ট, নিরাপত্তা প্রান্তের হার বা নিরাপত্তা প্রান্তের যে হার আছে সেইটা। তাহলে আমরা 100%, এখানে নিরাপত্তা প্রান্ত কত আছে? 40%। তাহলে 40% আমরা মাইনাস করবো। তাহলে কত? আমাদের 60% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমচ্ছেদ বিন্দু অনুপাত কত? 60%। সেটা আমরা এইখানে বসাই দিব। তাহলে 60% দিয়ে ভাগ করো। তাহলে 4,40,000কে তোমরা যদি 60% দিয়ে ভাগ করো, 4,40,000 ডিভাইডেড বাই 60%, কত পার্সেন্ট? 60%। 7,33,333 টাকা। দশমিক কত? 33 টাকা। তো অপশনগুলোতে আমরা কোথাও কিন্তু 7,33,333.33 পাচ্ছি না। তাহলে এখানে আমাদের অ্যান্সার নাই, এখানে আমাদের অ্যান্সার নেই। অ্যান্সার কত? এই ধরনের প্রশ্ন থাকলে আমাদের অ্যান্সার কত? এইটা হুবহু যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমাদের অ্যান্সার হওয়া উচিত 7,33,333.33 টাকা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে আমাদের এটা। ওকে, 26-এর পরে আমরা যদি 27-এ যাই, রানা ও রনি দুজন অংশীদারি কারবারের অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে 1,60,000 টাকা ও 1,50,000 টাকা। তারা মূলধনের উপর 10% সুদ ধার্য করে। এরপরে বলছে রনি হচ্ছে কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। তাহলে রনি না, এটা রানা হবে। এটা কি হবে? রানা
কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। তাহলে রানা কি ধরনের অংশীদার? রানা কি ধরনের, তাহলে যে অংশীদার কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না, তাহলে সে কি ধরনের অংশীদার? সে হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। সে হচ্ছে কি? নিষ্ক্রিয় অংশীদার। ওকে, এরপর দেখো কারবারে মূলধনের সুদ কত টাকা? কারবারে মূলধনের সুদ কত টাকা? এই যে কারবার, এটা হচ্ছে আমাদের 1,60,000 টাকা এবং 1,50,000 টাকা, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। এবং এই মূলধনের উপর আমরা যদি 10% সুদ ধার্য করি, তাহলে 1,60,000-এর উপর তুমি 10% ধার্য করো, 1,60,000 গুণ 10%, তাহলে কত হয়? 1,60,000-এর 10% করলে 16,000। আবার যদি রনির ক্ষেত্রে 1,50,000-এর উপর যদি তুমি 10% ধরো, 1,50,000 গুণ 10% ইকুয়াল টু 15,000 টাকা। তাহলে এই দুইটা অ্যামাউন্ট যোগ করো, তাহলে কত হয়? 31,000 টাকা। 31,000 টাকা আমাদের মূলধনের সুদ। অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে আমাদের কি? ক। এরপরে নগদ প্রবাহ বিবরণের জন্য কোন আইনটি প্রযোজ্য? তাহলে নগদ প্রবাহ বিবরণের জন্য আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আছে সেটার 7 প্রযোজ্য। তাহলে কোন আইনটি প্রযোজ্য? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের 7 প্রযোজ্য বা IAS 7 প্রযোজ্য। এরপরে বিক্রয় ভ্যাট বা ভ্যাট প্রাপ্তি বিক্রেতার জন্য কি? তাহলে এইটা আমরা একটু আগে দেখেছিলাম, ক্রেতার জন্য ব্যয় এবং বিক্রেতার জন্য কি? দায়। বিক্রেতার জন্য দায়। বিক্রেতার জন্য কি? বিক্রেতার জন্য ভ্যাট প্রাপ্তি হচ্ছে দায়। ভ্যাট প্রাপ্তি কি? দায়। এরপরে নিট মুনাফার আদর্শ হার কোনটি? দেখো, নিট মুনাফার হার তোমরা অনুপাত বিশ্লেষণের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান পড়ছো। তাহলে নিট মুনাফার আদর্শ মান হচ্ছে আমাদের 5 থেকে 10%। 5 থেকে 10%। 5 থেকে কত পার্সেন্ট? 10%, যেটা আপনারা অপশন কতে দেখতে পাচ্ছি। অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে উৎপাদন বৃদ্ধি পেলে যে ব্যয় একক প্রতি পরিবর্তন হয় না কিন্তু মোট ব্যয়ের পরিবর্তন হয়, তাহলে যে ব্যয় মোট পরিবর্তন হয় কিন্তু একক প্রতি স্থায়ী থাকে, সেটাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। তাহলে মোট পরিবর্তন হয় মানে কি? মোট পরিবর্তন হয় মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সেটাকে আমরা কি বলছি? পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তন হয় না কিন্তু মোট ব্যয় কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ একক প্রতি স্থায়ী থাকে কিন্তু মোট পরিবর্তন হয়, এটাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কিন্তু স্থায়ী। এটা কি? একক প্রতি স্থায়ী। একক প্রতি স্থায়ী, যদিও নাম পরিবর্তনশীল ব্যয় কিন্তু এটা একক প্রতি স্থায়ী। ওকে, এরপরে বিন কার্ড সংরক্ষণ করেন। বিন কার্ড কে সংরক্ষণ করেন? তাহলে বিন কার্ড সবসময় গুদাম রক্ষক সংরক্ষণ করেন। কে সংরক্ষণ করেন? গুদাম রক্ষক। এবার বিক্রয় মূল্য 30,000 টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25 হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তাহলে দেখো, আমাদের ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে, কিন্তু আমাদের যে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে কি? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের হারকে আমরা ক্রয় মূল্যের হারকে কি করতে পারি? বিক্রয় মূল্যের হারে রূপান্তর করতে পারি। তাহলে ক্রয় হারকে বিক্রয় হারে রূপান্তর। ক্রয় হারকে বিক্রয় হারে রূপান্তর কিভাবে করতে পারো? দেখো, ক্রয় হারকে যখন বিক্রয় হারে রূপান্তর করব, উপরে দিব 100 গুণ হার। উপরে দিব কি? 100 গুণ হার। আর নিচে দিব 100 যোগ হার। নিচে কি দিব? 100 যোগ হার। তাহলে আমরা কি করতে পারি? উপরে এখানে হার কত দেওয়া আছে? 25। তাহলে উপরে 100 গুণ 25, নিচে হচ্ছে 100 যোগ 25। তাহলে কত হয়? উপরে হয় 2,500, নিচে হয় 125। তাহলে 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে বিক্রয় হার কত? 20%। তাহলে বিক্রয় মূল্যকে বিক্রয় হার দিয়ে আমরা গুণ করলে কি পাবো? মুনাফা পাবো। বিক্রয় হারকে বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে বিক্রয় হারকে অথবা তোমরা এটা দেখতে পারো, এটা হচ্ছে আমাদের কি আসলো? বিক্রয় হার। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের হার কিন্তু বের করতে পারি। 100 বিয়োগ যদি এই 20% দিই, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের হার কত? বিক্রিত পণ্যের ব্যয়ের হার হচ্ছে, যদি হার বের করি সেক্ষেত্রে আমরা 100% মাইনাস বিক্রয় হার। 100% মাইনাস কি? বিক্রয় হার। ওকে, তাহলে 100% মাইনাস বিক্রয় হার কত পাইছি? বিক্রয় হার পাইছি 20%। বিক্রয় হার কত পাইছি? 20%। ওকে, তাহলে 80%। কত পার্সেন্ট? 80%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু আমাদের কি হবে? 30,000 গুণ 80%। 30,000 গুণ 80%। 30,000 গুণ 80%। তাহলে কত হয়? 30,000-এর 80% করো, 24,000 হওয়ার কথা। 30,000 মাল্টিপ্লাইড বাই 80% ইকুয়াল টু 24,000। তাহলে 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। অ্যান্সার কি আমাদের? ঘ। ওকে, এরপরে চলতি দায় বৃদ্ধি নগদ প্রভাবিতা কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে? তাহলে চলতি দায়, এটা দেখো আমাদের বিনিয়োগ বা অর্থায়ন কার্যক্রমের মধ্যে যায় না, কারণ এটার মাধ্যমে আমরা বিনিয়োগও করি না, অর্থায়ন কার্যক্রম করি না, বরং এটা আমাদের একটা চলতি দায়। তাহলে এটা আমাদের পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত। এটা আমাদের কোন কার্যক্রম? পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত। অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে
উদ্দীপকটি পড়ো এবং 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং, 10 ও 11 নং না, এটা 36 ও 37 হওয়ার কথা, 36 ও 37। ওকে, মিস্টার জেমিন 2016 সালের 1 জানুয়ারি তারিখে 200 একক পণ্য 20 টাকা দরে, জানুয়ারি 7 তারিখে 300 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে, জানুয়ারি 31 তারিখে 200 একক পণ্য ইস্যু করে। সরল গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত? তাহলে সরল গড় পদ্ধতিতে যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা প্রথম কিনছি 20 টাকা দরে, এরপরে কিনছি 30 টাকা দরে, তাহলে এক একক কিনলাম 20 টাকা দরে, আর একক কিনলাম 30 টাকা দরে, তাহলে কয় একক পণ্য হইলো? 2 একক। তাহলে 2 একক দিয়ে ভাগ করব, তাহলে 50 ভাগ 2, 50 ভাগ 2 = 25 টাকা। তাহলে একক প্রতি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। কত টাকা? 25 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত? তাহলে ফিফো পদ্ধতিতে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমের গুলো আগে বিক্রি করব। তাহলে আমরা কত একক পণ্য ইস্যু করছি? 250 একক। কত একক? 250 একক আমরা হচ্ছে বিক্রি করছি। তাহলে প্রথম যে 200 একক এটা আমরা দিয়ে দিব, তাই না? তাহলে প্রথম 200 একক, তাহলে 200 গুণ 20 টাকা, 200 গুণ 20 টাকা, তাহলে 2 দুগুণে 4, 4000 টাকা। এখানে কত আসতেছে? 4000 টাকা। এবার আমাকে তো 250 একক বিক্রি করতে হবে, আমি মাত্র 200 একক বিক্রি করছি, তাহলে আরো 50 একক বিক্রি করতে হবে, সেটা আমি এইখান থেকে দিব। সেটা আমি কোথা থেকে দেবো? এখান থেকে দিব, এবং এইটার দাম কিন্তু 30 টাকা করে, তাহলে আরো 50 একক আমাকে বিক্রি করতে হবে। তাহলে 50 একক, এখানে লিখে দিই একক মূল্য, ঠিক আছে? আর এখানে লিখে দিই মোট, ঠিক আছে? তাহলে একক হচ্ছে আমাদের 50 একক আর 30 টাকা করে, তাহলে 50, 3 5 15 আর 2টা 0, তাহলে 1500 টাকা। তাহলে মোট মূল্য কত আসে? এই দুটা যোগ করো, 5500 টাকা। 5500 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা খতে আছে। যেটা কোথায় আছে? খতে আছে। ওকে, এরপরে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি? অনিয়ন্ত্রণযোগ্য, তাহলে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন মজুরি, পরিবর্তনশীল ব্যয়, তাহলে অনিয়ন্ত্রণযোগ্য হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়গুলো। কাঁচামালের অপচয় আমাদের নিয়ন্ত্রণযোগ্য। এরপর দেখো অস্বাভাবিক খরচ, এইটা নিয়ন্ত্রণযোগ্য। তাহলে এগুলো পরিবর্তনশীল বা নিয়ন্ত্রণযোগ্য। এগুলো কি? পরিবর্তনশীল, যা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়, যা কি করা যায়? নিয়ন্ত্রণযোগ্য, যেগুলো হচ্ছে আমাদের নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু কিন্তু এই যে অবচয় কি নিয়ন্ত্রণ করা যায়? অবচয় তো হতেই থাকবে, তাই না? এটা কমানো বাড়ানো সম্ভব না। তাহলে অবচয় হচ্ছে একটি অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। তাহলে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় অবচয়। ওকে, এরপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতা দেওয়া হয়? তাহলে জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ক্রয় মূল্যের যে বৃদ্ধি, এগুলোর ফলে আমাদেরকে দেওয়া হয় যে ভাতা, সেটার নাম আমরা বলি মহার্ঘ ভাতা। সেটাকে আমরা কি বলি? মহার্ঘ ভাতা। সেটাকে আমরা বলি মহার্ঘ ভাতা। তাহলে জীবনযাত্রার মান বৃদ্ধি বা হচ্ছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এগুলো না থেকে যদি মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি থাকে, যদি মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি থাকে, তাও কিন্তু একই অ্যান্সার হবে, মুদ্রাস্ফীতি, ঠিক আছে? মুদ্রাস্ফীতি। ওকে, এরপরে দেখো ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি জনপ্রিয়? তাহলে ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফিফো পদ্ধতি। এটা হচ্ছে ফিফো পদ্ধতি। আর নিষিদ্ধ পদ্ধতি হচ্ছে লিফো। এটা হচ্ছে নিষিদ্ধ, এটা হচ্ছে নিষিদ্ধ, আইএস অনুযায়ী এটা হচ্ছে আমাদের নিষিদ্ধ। ওকে, অ্যান্সার হচ্ছে গ। এরপরে কোনটি কারখানা উপরিব্যয়? কোনটি কারখানা উপরিব্যয়? তাহলে কারখানা সংক্রান্ত খরচ বা পরোক্ষ খরচকে আমরা বলি কারখানা উপরিব্যয়। বলতেছে উৎপাদন মজুরি, এটা প্রত্যক্ষ খরচ, এটা কি প্রত্যক্ষ, তাহলে এটা মুখ্য ব্যয়ের মধ্যে যাবে। অফিসের বিদ্যুৎ খরচ, এটা অফিস ও প্রশাসনিক। তারপরে দেখো পরোক্ষ কাঁচামাল, তাহলে পরোক্ষ কাঁচামাল যায় হচ্ছে কারখানা উপরিব্যয়ের মধ্যে। পরোক্ষ কাঁচামাল যায় কোথায়? কারখানা উপরিব্যয়ের মধ্যে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপরে ব্যবসায় জগতে কোন বাজেটকে অন্যান্য সকল বাজেটের প্রাণকেন্দ্র বলা হয়? তাহলে অন্য সকল বাজেটের প্রাণকেন্দ্র, রাজা, তারপরে হচ্ছে ভিত্তি, সকল বাজেটের ভিত্তি, এগুলো বলা হয় বিক্রয় বাজেটকে। এগুলো বলা হয় কোন বাজেটকে? বিক্রয় বাজেটকে। তাহলে যে কোনো বাজেট তৈরি করার পূর্বে তৈরি করা হয় বিক্রয় বাজেট। ওকে, যেখানে আয় ও ব্যয় সমান সে বিন্দুকে বলে কি? সে বিন্দুকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু বা বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, এটাকে আমরা কি বলি? বিইপি। এটাকে আমরা কি বলি? বিইপি। ওকে, এরপর ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত কোনটা? তাহলে ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত, দেখো এগুলো আমাদের কি? চলতি দায়, চলতি সম্পদ ব্যবস্থাপনা বা আমাদের তারল্য নির্দেশক অনুপাত, এগুলো হচ্ছে আমাদের তারল্য নির্দেশক অনুপাত, তাই না? আর এই যে এটা হচ্ছে আমাদের ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত, এটা হচ্ছে আমাদের কি? ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত। এরপর দেখো যে কার্ডে শ্রমিকের কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে কি কার্ড বলে? তাহলে যে কার্ডে কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে বলা হয় সময় কার্ড। তাকে কি বলা হয়? সময় কার্ড। তাকে কোন কার্ড বলা হয়? সময় কার্ড। এবার নিচের কোনটির মাধ্যমে নিরাপত্তা প্রান্ত সঠিকভাবে বের করা যায়? তাহলে নিরাপত্তা প্রান্ত, একটু আগে একটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে ছিল, আমি নিরাপত্তা প্রান্ত দেখাচ্ছিলাম, তো সেখানে আমরা লিখছিলাম যে 100 থেকে বিক্রয় বাদ দিলে আমরা নিরাপত্তা প্রান্ত পাই। কি পাই? 100 থেকে বিক্রয় না, দুঃখিত, আমরা যদি
100 থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিই তাহলে সমচ্ছেদ বিন্দু পাই। একইভাবে নিরাপত্তা প্রান্ত আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমাদের যে প্রকৃত বিক্রয় হচ্ছে আমাদের সবসময় 100%, সেইখান থেকে যদি আমরা সমচ্ছেদ বিন্দুর বিক্রয় বাদ দিই তাহলে আমরা নিরাপত্তা প্রান্ত পাই। কি পাই? প্রকৃত বিক্রয় থেকে যদি সমচ্ছেদ বিন্দুর বিক্রয় বাদ দিই সেটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত। সেটাকে আমরা কি বলি? নিরাপত্তা। সেটাকে আমরা কি বলি? নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের ক। ওকে, এরপরে কোম্পানির কিউবিসি কোম্পানির কি বলছে? কিউবিসি কোম্পানির কার্যকরী মূলধন 3 লক্ষ টাকা। কত টাকা? 3 লক্ষ টাকা। কার্যকরী মূলধন অনুপাত দেওয়া আছে 2:1। তাহলে চলতি দায়ের পরিমাণ কি? তাহলে আমাদের একটা কার্যকরী বা চলতি মূলধন দেওয়া আছে, তাই না? অনুপাত দেওয়া আছে। আমাদের চলতি মূলধন অনুপাতের সূত্র কি? তাহলে আমাদের চলতি মূলধন অনুপাতের সূত্র তোমরা সবাই জানো না, যে উপরে যায় হচ্ছে আমাদের চলতি সম্পদ মাইনাস চলতি দায়। উপরে কি যায়? চলতি সম্পদ থেকে আমরা উপরে চলতি সম্পদ মাইনাস চলতি দায় দিই, তাই তো? চলতি দায়। এবং নিচে আমরা চলতি দায় দিয়ে ভাগ করি। কি দিয়ে ভাগ করি? চলতি দায়। এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? এই সূত্রটা দেওয়া আছে, মানে এটা করার পর আমাদের বের হয়েছে 2:1। এটা করার পর আমাদের কত বের হয়েছে? 2:1। এখন আমাদের দেখো 2:1 দেওয়া আছে এবং কার্যকরী মূলধনও দেওয়া আছে। তাহলে এই যে কার্যকরী মূলধন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 3 লক্ষ। তাহলে এই যে চলতি সম্পদ মাইনাস চলতি দায় হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। তাহলে আমরা অর দিয়ে করতে পারি। উপরে কত? এই যে এতটুকু, এই অংশটা হচ্ছে আমাদের এই 3 লক্ষ টাকা, তাই তো? তাহলে এই 3 লক্ষ টাকা আমরা উপরে দিই 3 লক্ষ টাকা। আর চলতি দায় কত? চলতি দায় আমরা জানি না, বের করতে বলছে। তাহলে এখানে চলতি দায় বা কোশ্চেন মার্ক লিখতে পারো 2:1। তাহলে 2:1 আমরা কিভাবে লিখতে পারি? 2/1, 2/1 এভাবে লিখতে পারি না? এরপরে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে চলতি দায় গুণ 2 কি লিখতে পারি? আড়াআড়ি যদি গুণ করো চলতি দায় গুণ 2, তাই না? চলতি দায় গুণ 2 ইকুয়াল টু আমাদের 3 লক্ষ টাকা। ওকে, তাহলে চলতি দায় ইকুয়াল টু কত? চলতি দায় ইকুয়াল টু বা কোশ্চেন মার্ক ইকুয়াল টু তোমাদের 3 লক্ষ ভাগ 2। 3 লক্ষ ভাগ হচ্ছে 2, তাহলে কত হয়? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তাহলে 1,50,000 অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 1,50,000। তাহলে চলতি দায়ের পরিমাণ কত ছিল? 1,50,000 টাকা। ওকে, এরপরে দেখো সেবার জন্য আমরা ক্লাবের সদস্য সংখ্যা 40 জন। তাহলে এই আমরা হচ্ছে একটা ক্লাব। এই ক্লাবের সদস্য সংখ্যা কতজন? 40 জন। এরা সেবা প্রদান করে। এরা কি প্রদান করে? সেবা প্রদান করে। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ হচ্ছে 1,000 টাকা করে। তাহলে 1,000 টাকা করে প্রত্যেক বছর যদি আয় হয় তাহলে 40,000 টাকা আসার কথা। তাহলে আয়ের পরিমাণ কত প্রতি বছর? আয় হচ্ছে 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা। এই দুইটা জাস্ট গুণ করছি। ওকে, প্রাপ্তি প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ 42,000 টাকা। তাহলে এই বছর 42,000 টাকা পাইছি। তাহলে 42,000 তাহলে আমরা বেশি পাইছি। বেশি পাওয়ার কারণ কি? হয় কেউ অগ্রিম দিয়েছে, হয় কি করছে? অগ্রিম দিছে। তাহলে দেখো প্রাপ্তি প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ 42,000 টাকা, তাই তো? তার এরপর দেখো যদি এর মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে 12,000 টাকা। তাহলে এই যে আমি তো এই বছরের হিসাব করতেছি, তাহলে আগামী বছরের চাঁদা আমি এই বছরে আনতে পারবো না। তাহলে আমাদের যে প্রাপ্তি আছে, প্রাপ্তি থেকে আমরা অগ্রিম বাদ দিব। তাই তো? তাহলে প্রাপ্তি কত? 42,000। প্রাপ্তি হচ্ছে আমাদের 42,000 আর অগ্রিম কত? 12,000। তাহলে আমরা এই বছরের আয় কত? এই বছরের আয় হচ্ছে আমাদের তাহলে 10,000 টাকা। এটা থেকে মাইনাস করো, তাহলে 30,000 টাকা। দুঃখিত, 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে আমাদের এই বছরের আয়, তাই তো? তাহলে আমাদের আয় হওয়ার কথা 40,000। আয় হওয়ার কথা কত? 40,000। আয় হয়েছে কত? 30,000। বাকি আছে কত? তাহলে অনাদায়ী কত? অনাদায়ী হচ্ছে আমাদের 10,000। অনাদায়ী কত? 10,000। এখন তোমার কি বের করতে বলছে? দেখো চলতি বছর অনাদায়ী চাঁদার সদস্য সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রত্যেকে যদি 1,000 করে দেয়, তাহলে কতজন বাকি আছে, কতজন বা অনাদায়ী আছে বা বাকি আছে? তাহলে এটাকে 1,000 দিয়ে ভাগ করো। তাহলে কত আসে? 10 জন। কয়জন? 10 জন। তাহলে 10 জন হচ্ছে এখনো চাঁদা দিতে বাকি আছে। তাহলে সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 10। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 10। ওকে, এরপরে উপযুক্ত অগ্রিম চাঁদার প্রাপ্তির ফলে এই যে 12,000 টাকা অগ্রিম চাঁদা পাওয়া গেছে, এই যে অগ্রিম চাঁদা যে আমরা পাইছি, এই অগ্রিম চাঁদার ফলে কি হবে? তাহলে অগ্রিম চাঁদা যখন তুমি পাইছো তখন কি হবে? নগদান ডেবিট, তাই না? এবং পাশাপাশি কি হবে? পাশাপাশি হচ্ছে আমাদের একটা দায় বৃদ্ধি পাবে। তাহলে অগ্রিম বা অনুপার্জিত আয়, অগ্রিম আয় বা অনাদায়ী আয়, অগ্রিম আয় ক্রেডিট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা নগদান কি? একটা সম্পদ। আর অগ্রিম আয় কি? এক প্রকার দায়। তাহলে আমাদের কি হবে? সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে দেখো চাঁদা প্রাপ্তি হ্রাস হবে না। চাঁদা প্রাপ্তি হ্রাস হওয়ার সুযোগ নেই। এটা কি হবে?
এটা হচ্ছে বৃদ্ধি পাবে, এটা বরং কি হবে, বৃদ্ধি পাবে। আর এই যে সম্পদ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 ও 3। অ্যান্সার কি 2 ও 3। এরপরে দেখো কোম্পানির নিবন্ধন ফি এটি কোন ধরনের দফা? তাহলে নিবন্ধন ফি কোম্পানির জন্য একটা প্রাথমিক খরচ। নিবন্ধন ফিটা কি, একটা প্রাথমিক খরচ, এটা একটা প্রাথমিক খরচ। তাহলে প্রাথমিক খরচ সবসময় অলিক বা ভুয়া সম্পদ, সবসময় কি অলিক, ভুয়া বা অবাস্তব সম্পদ, বা কোন সম্পদ, অবাস্তব সম্পদ, অলিক, ভুয়া বা অবাস্তব সম্পদ। তাহলে কি হবে, নিবন্ধন ফি হচ্ছে একটা প্রাথমিক খরচ যেটা হচ্ছে অলিক, ভুয়া বা অবাস্তব সম্পদ। তাহলে এটা কিসের মধ্যে যায়, এই যে অংশটা দেখতেছো, এই যে অলিক, ভুয়া বা অবাস্তব সম্পদ, এই তিনটা একই জিনিস, এই তিনটায় যায় আমাদের অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে। কিসের মধ্যে যায়, অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। আমাদের অ্যান্সার কি গ। এরপরে দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনটি নিয়মিত আয় নয়? তাহলে নিয়মিত আয় করতে পারে সেই অব্যবসায়ী প্রতিষ্ঠান যদি লকার ভাড়া দেয়, এটা তাদের জন্য নিয়মিত আয়। ভর্তি ফি দিলে সেটা হচ্ছে নিয়মিত আয়। নাটকের টিকিট বিক্রয়, এটাও নিয়মিত আয়। এই যে আজীবন সদস্যদের আয়, আজীবন সদস্য তো তোমার পুরা সদস্য আজীবন সদস্য না, মাত্র কয়েকজন থাকে, এরা যেটা দেয় সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। সেটা কি, সম্পদ। তাহলে এটা নিয়মিত আয় না। তাহলে এই তিনটা একই হইলেও এটা হচ্ছে নিয়মিত আয় না, এটা সম্পদ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা কি নিয়মিত আয় নয়। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে ঘ। আর এগুলো কি, এগুলো হচ্ছে নিয়মিত, এগুলো হচ্ছে নিয়মিত আয়, নিয়মিত আয়। ওকে, এরপরে দেখো বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির কি হয়? বোনাস শেয়ার ইস্যু করলে, বোনাস শেয়ার ইস্যু করা মানে কি, তুমি নগদ লভ্যাংশের পরিবর্তে কি দিচ্ছ, শেয়ার দিচ্ছ। তাহলে শেয়ার দিলে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। মূলধন তুমি একবার উত্তোলন লভ্যাংশ প্রদান করতেছো, আবার সেটা মূলধনে কনভার্ট করতেছো, তাহলে মূলধন অপরিবর্তিত থাকে। তারপর সে নগদ তহবিল বেড়ে যায়, নগদ তহবিল বাড়ার কোনো সুযোগ নেই কারণ নগদ লেনদেন হয় না। শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, সঞ্চিতি তহবিল কমে যায় কারণ তুমি সঞ্চিতি থেকে কি দিচ্ছ, লভ্যাংশ দিচ্ছ, লভ্যাংশ দিচ্ছ। ফলে কি হয়, ফলে কমে যায়, ফলে কি হয়, কমে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 2 ও 3। অ্যান্সার হচ্ছে আমাদের কি 2 ও 3। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার যে ব্যয় পূর্বে ঘটেছিল এটি এখন আর আদায়যোগ্য নয়, তাকে কি বলে? তাকে বলি আমরা নিমজ্জিত ব্যয় বা সিঙ্কিং ফান্ড, নিমজ্জিত ব্যয় বা সিঙ্কিং এক্সপেন্স। ওকে, নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। এরপর দেখো 54 আসে স্বল্পকাল স্থায়ী ও দ্রুত নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কি বলে? তাহলে এটার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয় তরল সম্পদ। তাহলে দ্রুত এবং স্বল্পকাল স্থায়ী এবং দ্রুত নগদে রূপান্তরযোগ্য সম্পদকে মূলত বলা হয় তরল সম্পদ। মূলত কি বলা হয়, তরল সম্পদ। যদি তরল না পাও সেক্ষেত্রে হচ্ছে আমরা চলতি দাগাবো, তরল না পাইলে কি দাগাবো, চলতি দাগাবো। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে চলতি সম্পদ। ওকে, এরপরে 10 মাসের বেতন প্রদত্ত হয়েছে 60,000 টাকা। তাহলে 10 মাসে তুমি দিয়েছো 60,000, তাহলে তোমার বকেয়া আছে কয় মাসের, 2 মাসের। তাহলে 10 মাসে যদি 60,000 হয়, 60,000 হয়, এক মাসে কত, এক মাসে হচ্ছে 60,000 বাই 10, এবং 2 মাসে তোমার কয় মাস বকেয়া আছে, 2 মাস বকেয়া, 2 মাস বকেয়া, 2 মাস বকেয়া। তাহলে এই যে 2 মাসে কত হবে, 2 মাসে 2 দিয়ে গুণ করবা, 60,000 গুণ 2 ভাগ 10 গুণ 2, তাহলে কত হয়, 6,000 গুণ 2 ইকুয়াল টু 12,000 টাকা। কত টাকা, 12,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12,000 টাকা, গতে আছে, গ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা, এটা কি করতে হবে, ক্রয় থেকে 10,000 বাদ দিতে হবে, বিক্রয় থেকে 10,000 বাদ দিতে হবে। ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, সমাপনী মজুত পণ্যে মুনাফাবিহীন ক্রয় আসে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। অ্যান্সার কি আমাদের 1 ও 2। 57-তে চলে আসো। ফাহিম কোম্পানির লিমিটেডের একটি পণ্যের মোট বিক্রয় মূল্য আছে 5 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় 1,50,000 টাকা। মুনাফা মোট ব্যয়ের 40%। মুনাফা হচ্ছে আমাদের মোট ব্যয়ের কত পার্সেন্ট, 40%। মুনাফার পরিমাণ কত? তাহলে দেখো আমাদের মুনাফা দেওয়া আছে ব্যয়ের উপর, মুনাফা দেওয়া আছে কিসের উপর, ব্যয়ের উপর। মুনাফা যদি ব্যয়ের উপর থাকে আমরা এটা কি কোথায় নিয়ে যেতে পারি, আমরা ব্যয় থেকে বিক্রয় মূল্যে নিয়ে যেতে পারি, ব্যয় থেকে কি করতে পারি, বিক্রয় মূল্যে নিয়ে যেতে পারি। ব্যয় থেকে কোথায় নিয়ে যেতে পারি, বিক্রয় মূল্যে। তাহলে ব্যয়ের হারকে ব্যয়ের হারকে ব্যয়ের হারকে বিক্রয় মূল্যের হারে রূপান্তর, বিক্রয় হারে কি করব, রূপান্তর করব। কিভাবে করব, কারণ কি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, মোট ব্যয় দেওয়া নাই। রূপান্তর করতে গেলে আমরা উপরে দিব 100 গুণ হার, হার কত দেওয়া আছে 40, আর নিচে দিব 100 যোগ হার, নিচে কি দিব 100 যোগ হার 40 বা হার। তাহলে 4,000 উপরে কত আসতেছে 4,000 ডিভাইডেড বাই 140, তাহলে কত আসে দেখো তো, 4,000 ডিভাইডেড বাই 140, 4,000 ডিভাইডেড বাই 140, তাহলে কত আসে 28 দশমিক, কত আসে 28.5714, 5714%। ওকে,
28.5714%। ওকে, এখন এখন এই যে আমাদের মুনাফার পরিমাণ বের করতে বলছে, তাই না? তাহলে মুনাফার পরিমাণ কি হবে? মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5 লক্ষ। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5 লক্ষ গুণ এই যে 28.5714, 28.5714%। ওকে, তাহলে এটা করো ক্যালকুলেটারে, এটা ক্যালকুলেটারে করো। তাহলে আমাদের কত আসতেছে দেখো, আমাদের গুণ হচ্ছে এটার পার্সেন্টেজ, তাহলে 5 লক্ষ, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1,42,857 টাকা। 1,42,857 কত? 857.14 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি মুনাফার পরিমাণ। মুনাফার পরিমাণ কত? 1,42,857 টাকা। তাহলে অ্যান্সার খ, আমাদের অ্যান্সার কি আসতেছে? খ। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো, এবার হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কত টাকা? পরিবর্তনশীল ব্যয়, তাহলে পরিবর্তনশীল ব্যয়ের সূত্র কি, বা আমরা পরিবর্তনশীল ব্যয়টাকে এখানে কিভাবে আনতে পারি? দেখো, আমরা মুনাফা পাইছি, স্থায়ী ব্যয় পাইছি, বিক্রয় মূল্য পেয়েছি, তাই না? মুনাফা, স্থায়ী ব্যয়, বিক্রয় মূল্য সব পাইছি, খালি পরিবর্তনশীল ব্যয়টা বাকি। তাহলে আমরা বিক্রয়ের সূত্র লিখতে পারি। কি লিখতে পারি? বিক্রয় ইকুয়াল টু, আমরা লিখতে পারি বিক্রয় ইকুয়াল টু আমাদের কি বলতো? স্থায়ী ব্যয়। বিক্রয় ইকুয়াল টু আমাদের স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয় যোগ হচ্ছে আমাদের মুনাফা, যোগ হচ্ছে আমাদের কি মুনাফা। তাহলে বিক্রয় সমান কি? স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। এখন দেখো, এখানে বিক্রয় দেওয়া আছে, বিক্রয় কত দেওয়া আছে? 5 লক্ষ টাকা। তাহলে এখানে লেখো 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। ওকে, যোগ স্থায়ী ব্যয়, যোগ না, ইকুয়াল হচ্ছে আমাদের স্থায়ী ব্যয় কত দেওয়া আছে বলো? স্থায়ী ব্যয় দেওয়া আছে দেখো 1,50,000 টাকা। কত টাকা? 1,50,000 টাকা। পরিবর্তনশীল ব্যয় কি দেওয়া আছে? নাই। পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকলে কোশ্চেন মার্ক দাও। মুনাফা মাত্র আগের প্রশ্নে বের করছো 1,42,857, 1,42,857 টাকা, 1,42,857 টাকা। তাহলে এই কোশ্চেন মার্ক যেহেতু এই পাশে প্লাস আছে, আমরা বাকি দুইটা এই পাশে এনে বিয়োগ করে দিব। তাহলে 5 লক্ষ মাইনাস 1.5 লক্ষ মাইনাস 1,42,857 ইকুয়াল টু আমাদের কি কোশ্চেন মার্ক। অথবা আমরা কি করতে পারি, ক্যালকুলেটর করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। 5 লক্ষ মাইনাস 1,50,000 করলে আমাদের 3.5 লক্ষ টাকা হওয়ার কথা, এবং 1,42,000 1,42,857 যদি আমরা মাইনাস করি, তাহলে 2,07,143 টাকা আসে আমাদের কোশ্চেন মার্ক। 2,07,143, যেটা অপশন ঘতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। এটা হচ্ছে আমাদের কি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। আশা করি বুঝতে পারছো। 59-এ চলে যাবো আমরা। যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা সত্ত্ব হচ্ছে কি? তাহলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের শেয়ার মূলধন, এবং শেয়ার মূলধনের সাথে তোমরা দেখবা একটা অংশ আছে যারা আর্থিক অবস্থার বিবরণী করছো, সঞ্চিতি এবং উদ্বৃত্ত। আর এই যে আয়কর সঞ্চিতি, এটা হচ্ছে আমাদের এক প্রকার দায়। আয়কর সঞ্চিতি কি? দায়। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 2। এরপর দেখো, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র কোনটি? রূপান্তর ব্যয়, তাহলে প্রত্যক্ষ কাঁচামালকে যখন আমরা চূড়ান্ত পণ্যে রূপান্তর করি, তাহলে ওই প্রত্যক্ষ কাঁচামালটাকে তো আমরা ধরতে পারবো না। তাহলে ধরতে পারবো প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়কে। তাহলে এই যে কাঁচামাল যেগুলোতে আছে এগুলো প্রথমেই বাদ। এবার দেখো, মুখ্য ব্যয়ের মধ্যে কাঁচামাল আছে, তাহলে এটাও বাদ। প্রত্যক্ষ শ্রম এটা নিতে পারবো। উৎপাদন উপরিব্যয়ের আরেক নাম হচ্ছে কারখানা উপরিব্যয়, তাহলে এইটা আমাদের হবে। এখানে প্রত্যক্ষ এই যে কাঁচামাল থাকলে সেটা আমাদের বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। অ্যান্সার হচ্ছে আমাদের কি? গ। 61তে আসো, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে নিয়োগকর্তা যে দানটা করে সেটা হচ্ছে ভবিষ্যৎ তহবিলে, মানে তোমার চাকরির পর তুমি যে পেনশনটা পাবা, এই তহবিলকে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা বা ভবিষ্যৎ তহবিল বলি। তাহলে এইটা নিয়োগকর্তা একটা অংশ দেয়, তুমি একটা অংশ দাও। তাহলে নিয়োগকর্তার যে দান সেটা কর্মীর জন্য এক প্রকার উপার্জন বা আয়, এটা আমরা বলতেই পারি। তারপরে কর্মীর জন্য কর্তন। তারপরে তোমার যে বেতন বা তোমার যে আয়ের অংশ সেটা যদি অন্য তহবিলে ট্রান্সফার করা হয় তাহলে সেটা অবশ্যই একটা কর্তন, তাহলে এটাও আমরা বলতে পারি। এবং নিয়োগকর্তার জন্য এটা একটা ব্যয়, নিয়োগকর্তা তোমাকে দিচ্ছে, তাহলে এটা তার জন্য ব্যয়। তাহলে 1, 2, 3 তিনটাই হচ্ছে কারেক্ট, 1, 2, 3 তিনটাই কারেক্ট। 62তে আসো, কণা লিমিটেডের অনুমোদিত মূলধন 10 টাকা, 30,000 শেয়ারে বিভক্ত। প্রতি শেয়ার 11 টাকা করে 20,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, জনসাধারণ 25,000 শেয়ারের জন্য আবেদন করে। তাহলে তিনি বিক্রি করতে চাচ্ছে বা ইস্যু করতে চাচ্ছে 20,000 শেয়ার। কত শেয়ার? 20,000 শেয়ার।
কিন্তু 25,000 শেয়ার পাইছে, তাহলে 5,000 অতিরিক্ত, 5,000 কি অতিরিক্ত, এটা সে বিলি করবে না, এটা সে বিলি করবে না, এই অতিরিক্ত কি হবে ফেরত দিবে। ওকে, অতিরিক্ত 5,000 কি করবে ফেরত দিবে। তাহলে আমরা মূলত 20,000 নিয়ে কাজ করবো, আমরা মূলত কত নিয়ে কাজ করবো 20,000। কোম্পানির বিলিখিত মূলধন কি, বিলিখিত মূলধন সবসময় কোম্পানির যে লিখিত শেয়ার মূল্য আছে সেটার উপর ধরতে হয়, সেটার উপর ধরতে হয়। তাহলে 20,000 গুণ 10, তাহলে আমাদের বিলিখিত মূলধন কিসের উপর ধরতে হবে, শেয়ার সংখ্যা গুণ শেয়ারের যে মূল মূল্য, শেয়ারের যে ফেস ভ্যালু। তাহলে 20,000 গুণ শেয়ারের যে লিখিত মূল্য হচ্ছে 10 টাকা, এটা তাহলে কত আসতেছে 2 লক্ষ টাকা। কত টাকা 2 লক্ষ টাকা। অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো কোম্পানির শেয়ার অধিহার কত, তাহলে দেখো শেয়ারগুলো বিক্রি করছে 11 টাকায়, তাহলে অধিহার কত, অধিহার কত আমরা পরের পেজেই করি। অধিহার কত দেখো, অধিহার হচ্ছে আমাদের 11 মাইনাস শেয়ারের যে লিখিত মূল্য 1 টাকা। অধিহার কত, শেয়ার প্রতি 1 টাকা, অধিহার হচ্ছে শেয়ার প্রতি 1 টাকা। ওকে, এখন কত শেয়ার বিক্রি করছে, 20,000 শেয়ার বিক্রি করছে। কত শেয়ার বিক্রি করছে, তাহলে 20,000 শেয়ার করছে। তাহলে আমরা 20,000 শেয়ার গুণ 1 টাকা গুণ কত টাকা 1 টাকা, তাহলে কত হয় 20,000 টাকা। তাহলে কত হয় 20,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 20,000। শেয়ার অধিহারের পরিমাণ কত 20,000। ওকে, এরপরে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি কি জানা যায়, ব্যবসায়ের দক্ষতা আমরা জানতে পারি, যেমন মজুদ আবর্তন জানতে পারি, সচ্ছলতা জানতে পারি, লাভজনকতা জানতে পারি। ওকে, তাহলে 1 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 1 2 ও 3। এরপর দেখো কার্যকরী মূলধন বলতে কি বোঝায়, তাহলে কার্যকরী মূলধন মানে কি, চলতি মূলধন আর এক নাম কার্যকরী মূলধন, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এখানে আছে এই যে চলতি সম্পদ বাদ চলতি দায়, তাহলে অ্যান্সার হচ্ছে গ। আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে দেখো দায় মালিকানা অনুপাতের আদর্শ মান কত, দায় মালিকানা অনুপাতের আদর্শ মান হচ্ছে আমাদের 2:1। দায় মালিকানা অনুপাতের আদর্শ মান কত 2:1। ওকে, এরপর দেখো বিন কার্ড কোথায় সংরক্ষণ করা হয়, বিন কার্ড সংরক্ষণ করা হয় গুদামে। বিন কার্ড সংরক্ষণ করা হয় কোথায়, গুদামে। ওকে, এরপর দেখো একটি অংশীদারি ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফা হচ্ছে 90,000 টাকা, তাদের লাভ লোকসান অনুপাত দেওয়া আছে ভগ্নাংশ আকারে। তাহলে দেখো একটা 1:2, একটা 1:3, একটা 1/6, একটা হচ্ছে 1/2:1/3:1/6। তাহলে তিনটার হর 3 রকম। আমরা যদি এই তিনটাকে একটু সমহারে রূপান্তর করি, তাহলে এই যে 1/2:1/3:1/6, তাই না, এটাকে যদি সমহারে করতে চাই তাহলে তিনটারই লসাগু করি, লসাগু করলে দেখো 18 আসে, তাহলে আমি প্রত্যেকটাকে 18তে কনভার্ট করি। তাহলে এইটাকে 18তে কনভার্ট করলে 18/2 হচ্ছে 9, তাহলে উপরে 9। ওকে, এবার দেখো 3, এখানে 3 আছে, তাহলে 3 6 18, তাই না, তাহলে উপরে 6। এরপরে দেখো 3 6 18, তাহলে উপরে 3 নিচে 6, নিচে 18, দুঃখিত, নিচে হচ্ছে 18। তাহলে তিনটা সমহার হয়ে গেল, তিনটা কি হয়ে গেল সমহার হয়ে গেল। এখন প্রত্যেকটা তুমি 18 বাদ দিতে পারো, প্রত্যেকটা কি করতে পারো 18 বাদ দিতে পারো। তাহলে 6 9 6 3, আবার যদি 3 দিয়ে কাটাকাটি করো তাহলে কি হয় 3:2:1। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি 3:2:1 আকারে লিখতে পারি, 3:2:1। এখন তুমি সহজেই কিন্তু বন্টনযোগ্য মুনাফাতে দ্বিতীয় অংশীদার যিনি আছে যে এইটার কি করতে পারবা, মুনাফার অংশ নির্ণয় করতে পারবা। তাহলে 90,000 গুণ এই তিনটাকে যোগ করো, এই তিনটা যোগ করলে কত হয় 3 2 1, এই তিনটা যদি যোগ করি তাহলে 6 হয়। তাহলে নিচে আমরা 6 দিব এবং যে দ্বিতীয় অংশীদার আছে সে হচ্ছে 2 অংশ পাবে, তাহলে 2 দিয়ে গুণ দিব। ওকে, তাহলে 90,000কে 6 15 90, তাহলে 15,000 গুণ 2 = আমাদের 30,000 টাকা। কত টাকা 30,000 টাকা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে 30,000 টাকা অ্যান্সার খতে আছে। অ্যান্সার কোথায় আছে, খতে আছে। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। 69-এ চলে যাব, কাঁচামালের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকলে কোন পদ্ধতিতে ইস্যু করা যুক্তিসঙ্গত। তাহলে দাম কমতেছে, আগে 10, তারপরের দিন দেখা যাচ্ছে 8, তারপরের দিন 7, তারপরে 5, এরকম হচ্ছে, তাই তো। তাহলে এখন যদি তুমি ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করো, ভারযুক্ত গড় পদ্ধতি বা লিফো ব্যবহার করো, তাহলে তোমাকে এইগুলো বিক্রি করে দিতে হচ্ছে, তাহলে তোমাকে কম মূল্য দেখাতে হচ্ছে। তাহলে কম মূল্য তুমি তো দেখাতে চাও না, তুমি চাও বেশি ব্যয় দেখানো। বেশি ব্যয় দেখাতে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে তোমার মুনাফা কম হবে, কর কম হবে। বেশি ব্যয় দেখাতে চাওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ হচ্ছে আমার ব্যয়টা যখন বেশি হবে তখন আমার মুনাফা কম দেখানো হবে এবং আয়কর কম দিতে হবে। তাহলে আমি চাই এইগুলো আগে ছাড়তে, তাহলে এইগুলো আগে ছাড়লে কি হবে ফিফো হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আমাদের জন্য যুক্তিযুক্ত। যখন দাম ক্রমাগত হ্রাস পেতে থাকে তাহলে আগের মাল আগে ইস্যু বা ফিফো পদ্ধতি হচ্ছে আমাদের জন্য কি হবে, প্রযোজ্য হবে। 70-80 অংশীদারদের চলতি হিসাবে কোন উপাদানটি অন্তর্ভুক্ত হয় না। তাহলে অংশীদারদের চলতি হিসাব কখন হয়, যখন আমরা স্থায়ী পদ্ধতিতে করি। স্থায়ী মূলধন পদ্ধতিতে কি করি, আমাদের মূলধনটা যা আছে তাই থাকে। তাহলে এই যে মূলধন হিসাবটা অন্তর্ভুক্ত হয় না, মূলধন বা অতিরিক্ত মূলধন
মূলধন বা অতিরিক্ত মূলধন, এই দুইটা কোথায় যায়? এই দুইটা আমাদের মূলধন হিসাবে যায়। এই দুইটা কোথায় যায়? মূলধন হিসাবে যাবে, মূলধন হিসাবে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি? অ্যান্সার গ, অর্থাৎ গ হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নের। এরপরে দেখো, প্রতি মাসের শেষে 3,000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত হবে? তাহলে 3,000 টাকা করে উত্তোলন করি আমি প্রতি মাসের শেষে, 3,000 গুণ কত পার্সেন্ট? 10%, গুণ কি বলছে? মাসের শেষে বলছে, মাসের শেষে বলছে। তাহলে শেষ বললে কি হবে? শেষ বললে আমাদের 11/2, শেষ বললে কত? 11/2 অথবা 5.5। তাহলে 3,000 গুণ 3,000, আচ্ছা আমরা ক্যালকুলেটারে ডিরেক্ট করে ফেলি, তোমরা তো ক্যালকুলেটার ইউজ করতে পারবা। তাহলে 3,000 গুণ 10% করলে হচ্ছে 300 টাকা, 300 গুণ 5.5, তাহলে আমাদের 1,650 টাকা। কত টাকা? 1,650 টাকা আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 1,650 টাকা, 1,650। ওকে, এরপর দেখো, প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে? প্রাপ্তি ও প্রদান হিসাব, যেহেতু এটা একটা নগদান বইয়ের মতো এবং নগদে আমরা টাকা পাই, তাহলে নগদে টাকা পাইলে আমাদের কি হয়? এটা একটা নগদান হিসাবের মতো। কিসের মতো? নগদানের মতো। তাহলে নগদান হিসাবে সবসময় ডেবিট জের হওয়ার কথা, তাহলে এটার জের সাধারণত ডেবিট হয়। সাধারণত কি হয়? ডেবিট হয়। ওকে, এরপরে মূলধন তহবিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি কি? মূলধন তহবিল সবসময় অন্তর দেয়, সবসময় কি? অন্তর দেয়। মূলধন তহবিল কি? মূলধন মানেই অন্তর দেয়। ওকে, এরপর দেখো, সূর্য সংঘের 2022 সালের 31 ডিসেম্বর বছরের চাঁদা বাবদ প্রাপ্তি ছিল 80,000। কত টাকা? 80,000 টাকা আমরা পাইছি, 80,000 টাকা আমরা মোট পেয়েছি। ওকে, এখন যার মধ্যে 2021 সালের অনাদায়ী চাঁদা, তাহলে 21 সালের চাঁদা মানে বিগত বছরে, তাহলে এটা আমরা মাইনাস করব। এটা আমরা কি করব? এই অংশটা আমরা হচ্ছে মাইনাস করব। এই যে এই অনাদায়ী চাঁদা গত বছরের, তা কোন বছরের? গত বছরের। এটা আমরা মাইনাস করব। এটা আমরা কি করব? মাইনাস। এরপর দেখো, 2023 সালের অগ্রিম চাঁদা, তাহলে পরবর্তী বছরেরটাও আমরা কি করব? এটাও আমরা মাইনাস করব। এটা আমরা মাইনাস করব। চলতি বছরের চাঁদা আদায় হয়নি, চলতি বছরের চাঁদা যেটা আদায় হয়নি, তার মানে এটা এই বছরের, এই বছরেরটা আমরা প্লাস করব। ওকে, তাহলে 80,000 মোট পেয়েছি, এ থেকে আমরা মাইনাস করব 5,000, মাইনাস 5,000, আবারও মাইনাস করব 8,000 এবং যোগ করব, আমরা যোগ করব কত? যোগ করব 1,000, যোগ করব কত? 1,000। তাহলে দেখো করো, 80 থেকে 5 বাদ দিলে 75, 75 থেকে যদি আরও 8 বাদ দাও 67, আর 68,000 টাকা, 68,000 টাকা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে আমাদের গ। আমাদের অ্যান্সার কি? গ। এরপরে দেখো, অগ্রিম চাঁদা প্রাপ্তি 8,000 টাকা হিসাবভুক্ত হবে। অগ্রিম চাঁদা প্রাপ্তি কিসের সাথে হিসাবভুক্ত হবে? প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে। প্রারম্ভিক মূলধনের সাথে এটার কোনো সম্পর্কই নেই। এবার আয় ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে। আয় ব্যয় হিসাবে আমাদের যদি অগ্রিম কোনো কিছু থাকে আমরা সেটা মাইনাস করি। তাহলে এটা ঠিক আছে। আর্থিক অবস্থার বিপরীতে অগ্রিম চাঁদা হিসাব খাতে দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা যেমন নগদান হিসাবে যাবে, সেমনি দায় হিসাবেও যাবে, এবং পাশাপাশি এটা আমাদের আয় ব্যয় হিসাবে, আয় ব্যয় হিসাব থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 2, 3 আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে খ। ওকে, এরপরে দেখো, নিচের কোনটি অনগদ লেনদেন? তাহলে অনগদ লেনদেন কোনটা? বলছে অধিহারে শেয়ার ইস্যু করলে তুমি টাকা পাবা ব্যাংকের মাধ্যমে বা নগদে, তাহলে এটা নগদ লেনদেন। অবহারে করলে পাবা, বন্ড ইস্যু করলে পাবা। তাহলে এই তিনটার ক্ষেত্রেই তুমি কি পাবা? অর্থ পাবা, অর্থ পাবে। এরপরে দেখো, বন্ডকে শেয়ারে রূপান্তর করলে আমাদের কি হবে না? কোনো নগদ অর্থের লেনদেন হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। অ্যান্সার কি? ঘ। এরপর দেখো, নিচের তথ্যাবলীর আলোকে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ আমাদেরকে বের করতে বলছে। নিট আয় দেওয়া আছে, তাহলে আমরা নিট আয় দিয়ে শুরু করবো 1,32,000। এর সাথে আমরা কি কি যোগ বিয়োগ করতে পারি? প্রদেয় হিসাব বৃদ্ধি। প্রদেয় হিসাব যদি বৃদ্ধি পায়, তার মানে আমি পণ্য কিনছি কিন্তু টাকা দিই নাই, তাহলে এর ফলে আমার নগদ টাকা কি হয়েছে? আমাদের কাছে রয়ে গেছে, অর্থাৎ যোগ হবে। মজুত পণ্য হ্রাস। মজুত পণ্য হ্রাস মানে কি? তোমার এটা বিক্রি হয়ে গেছে, তুমি টাকা পাইছো। এটা কি? তুমি টাকা পাইছো, তাহলে এটা আমাদের যোগ হবে। এরপরে প্রাপ্য হিসাবের বৃদ্ধি। প্রাপ্য হিসাবের বৃদ্ধি মানে কি? তোমার কাছ থেকে নিয়ে গেছে পণ্য, তোমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু তুমি কোনো টাকা পাও নাই, তাহলে এটা আমাদের কি হবে? মাইনাস হবে। তাহলে 10,000 প্লাস, প্লাস কত? 10,000 প্লাস 7,000 মাইনাস 10,000, মাইনাস কত? 10,000। ওকে, মাইনাস 10,000। ওকে, তাহলে 1,32,000 আর 7, 1,39,000 টাকা। 1,39,000 টাকা হচ্ছে আমাদের কি? পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ। তাহলে অ্যান্সার গ। অ্যান্সার কি? গ। এরপরে দেখো, ডিএসসি এর পুনরূপ কি? ডিএসসি এর পুনরূপ কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসসি এর পুনরূপ কি? ডিএসসি এর পুনরূপ কি? ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাই তো? ঢাকা স্টক এক্সচেঞ্জ। ওকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ।
তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের কি ডিএসসির পুনরূপ, ডিএসসির পুনরূপ। তাহলে এটা কি কি আছে এখানে দেখো, এখানে আছে ঢাকা স্টক লিমিটেড, এই লিমিটেড কথাটা ভুল আছে। এরপর দেখো স্টার, স্টার কথাটা ভুল আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সিতে দেখতে পাচ্ছি আমরা, ঠিক। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার কি ঢাকা স্টক এক্সচেঞ্জ গ। এরপরে দেখো উদ্দীপকটি পড়ে, উদ্দীপকটি পড়ে আমাদেরকে অ্যান্সার করতে বলছে 79 এবং 80। রহিম ট্রেডার্স 2022 সালের স্থায়ী খরচের পরিমাণ 1,80,000 টাকা। কত টাকা? 1,80,000 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 20 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আছে 50 টাকা। একক প্রতি দত্তাংশ বের করতে বলছে। তাহলে দত্তাংশের সূত্র কি? দত্তাংশের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় মূল্য আছে 50 টাকা, 50 মাইনাস পরিবর্তনশীল ব্যয় আছে 20 টাকা, 20 টাকা মাইনাস করো 30 হচ্ছে আমাদের দত্তাংশ। 30 হচ্ছে আমাদের কি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন, ওকে, বা অবদান 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 প্রান্ত। তাহলে 30 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো ওই আর্থিক বছরে সমচ্ছেদ বিক্রয় কত একক? তাহলে সমচ্ছেদ বিক্রয়ের সূত্র কি? সমচ্ছেদ বিক্রয়ের সূত্র কি? উপরে স্থায়ী ব্যয়, উপরে কি যাবে? স্থায়ী ব্যয়। স্থায়ী খরচ কত দেওয়া আছে? 1,80,000। কত দেওয়া আছে? 1,80,000। নিচে কি যাবে? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 50, পরিবর্তনশীল ব্যয় 20। তাহলে 50 মাইনাস 20, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু আমাদের 1,80,000 ভাগ 30। 1,80,000 ভাগ 30, তাহলে হচ্ছে আমাদের 60,000 টাকা। কত? 6,000 একক, দুঃখিত, 6,000 একক, যেহেতু একক বের করতে বলছে 6,000 একক। তাহলে 6,000 একক হচ্ছে আমাদের কি সমচ্ছেদ বিক্রয় একক। সমচ্ছেদ বিক্রয় একক হচ্ছে আমাদের 6,000। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে দেখো 81, বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে কি হয়? তাহলে সমচ্ছেদ বিন্দুতে আমাদের আয় ব্যয় সমান হয়। এর নিচেও যদি নেমে যায়, এর নিচেও যদি নেমে যায়, দেখো এইভাবে দেখাই যদি তোমাদেরকে, এই যে, ওকে, এইভাবে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে আমাদের আমাদের একটা আছে হচ্ছে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় আছে একটা, ঠিক আছে। আর একটা ব্যয় আছে পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে আমাদের বিক্রয়। এই যে এটা হচ্ছে আমাদের বিক্রয়, এটা হচ্ছে আমাদের বিক্রয়, ওকে, এটা হচ্ছে আমাদের বিক্রয়। এখন এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এইখানে হচ্ছে আমাদের বিইপি, এখানে হচ্ছে আমাদের কি বিইপি। তাহলে এর নিচে যদি তোমার বিক্রয়, এই যে বিক্রয় রেখাটা আছে, ধরো এইখানে আছে, এইখানে হলে তোমার আয় ব্যয় সমান হবে। এখানে কি আয় ব্যয় সমান, এর নিচে নামলে ক্ষতি, এর নিচে নামলে কি হবে? ক্ষতি হবে। আর এর উপরে যত যাবা, এই যে এদিকে এই অংশটাকে আমি অন্য কালার ব্যবহার করি, নাহলে তোমরা বুঝবা না, ওকে। এর নিচে যদি বিক্রি করো তাহলে তোমাকে ক্ষতি হবে। তাহলে এই যে এইগুলো হচ্ছে তোমার জন্য ক্ষতি। এই অংশটা কি ক্ষতি, আর এই যে অংশটা দেখতেছো সাদা, এইটাকে বলা হয় হচ্ছে লাভ। এটাকে কি বলা হয়? লাভ। তাহলে এই যে বিইপি নিচে যদি বিক্রয় নেমে যায়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ক্ষতি হয়। আমরা কি বলবো? ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষতি, এটা হচ্ছে আমাদের জন্য ক্ষতি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ, ওকে, ক্ষতি হয়। এরপর দেখো প্রাপ্তি প্রদান হিসাবে কোনটির অনুরূপ? প্রাপ্তি প্রদান হচ্ছে আমাদের নগদান হিসাবের মতো, কারণ নগদে পাইলে আমরা কি করি? নগদের সাথে যোগ করি, এবং নগদ চলে গেলে বিয়োগ করি। প্রাপ্তি ও প্রদান হিসাব অব্যবসায়ের ক্ষেত্রে সেম নগদান হিসাবের মতো, অন্য প্রতিষ্ঠানের নগদান হিসাবের মতো প্রাপ্তি ও প্রদান হিসাব, ওকে। এরপরে দেখো একটি ক্লাবের চাঁদা প্রাপ্তি 65,000 টাকা। কত টাকা? 65,000 টাকা। চলতি বছরের অনাদায়ী চাঁদা, তাহলে এইটা আমাদেরকে যোগ করতে হবে, ওকে। পরবর্তী বছরের চাঁদা যেটা আছে অগ্রিম প্রাপ্তি, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। আর তো কোনো অপশন নাই, তাহলে একটা যোগ একটা বিয়োগ। তাহলে 65 যোগ 5, 65 যোগ 5 মাইনাস 3, তাহলে 67,000 টাকা। কত টাকা? 67,000 টাকা, ওকে, 67,000 টাকা। অ্যান্সার হচ্ছে আমাদের গ, অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে দেখো কোনটি বিশেষ তহবিলের অন্তর্ভুক্ত নয়? বিশেষ তহবিল, তাহলে দেখো আমরা যদি কোনো বিশেষ কার্য বা সাধনের জন্য কোনো তহবিল গঠন করি, সেটাকে আমরা বিশেষ তহবিল বলি। যেমন ক্রীড়া তহবিল, ত্রাণ তহবিল, বৃত্তি তহবিল। কিন্তু এই যে মূলধন, এটা তো কোনো বিশেষ তহবিল না, এটা হচ্ছে একটা মালিকানা সত্ত্বের অংশ। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার আমাদের কি ঘ, এই প্রশ্নের অ্যান্সার ঘ। এরপরে দেখো কোন সালের আইন অনুযায়ী অংশীদারি কারবার বা ব্যবসায় গঠিত হয়? তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী বাংলাদেশে কি হয়? অংশীদারি কারবার গঠন এবং পরিচালনা করা হয়। তাহলে 1932 সালের অংশীদারি আইন। এরপরে দেখো অংশীদারদের কমিশন চুক্তি অনুযায়ী প্রদান করা হয়, ঠিক আছে। নির্দিষ্ট হারে মুনাফার উপর, কিসের উপর প্রদান করা হয়? মুনাফার উপর, মূলধনের উপর প্রদান করা হয় না। তাহলে 1 ও 2 হচ্ছে কারেক্ট, 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ? অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ? তাহলে অংশীদারি ব্যবসায় কোন ব্যবসায়ের অনুরূপ বলছে? সমবায়ের অনুরূপ না, সমবায় সমিতির উপবিধি আছে। এবার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির জন্য কি আছে? আলাদা আইন আছে, এবং মালিক এবং কি ব্যবসায় আলাদা। সমবায় মালিক এবং ব্যবসায় আলাদা। এরপর এক মালিকানার ক্ষেত্রে দেখো, এক মালিকানার মালিক এবং ব্যবসায় আলাদা না, আবার অংশীদারিতেও মালিক কে
এক ও অভিন্ন। তাহলে এক মালিকানার ক্ষেত্রে এবং অংশীদারির ক্ষেত্রে, এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে কি হয়? মালিক অভিন্ন, মালিক অভিন্ন, অভিন্ন। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? একই রকম বলতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। আমাদের অ্যান্সার কি? গ। ওকে, অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো অনগদ তাৎপর্যপূর্ণ দফা হলো বিনিয়োগের সুদ আয়। বিনিয়োগের সুদ আয়ের ফলে আমাদের এটা হচ্ছে নগদ কার্যক্রম, এটা হচ্ছে নগদ। এটা সম্পত্তি ক্রয়ের জন্য ঋণপত্র ইস্যু, তাহলে এটা অনগদ। বন্ডকে শেয়ারে রূপান্তর, এটাও একটা অনগদ কার্যক্রম। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও 3। এরপর দেখো অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় কি? আমাদের ভুয়া বা কাল্পনিক সম্পদ। তাহলে এটার মধ্যে কি কি যায়? বিলম্বিত বিজ্ঞাপন যায়, তারপরে শেয়ার অবহার যায়, ট্রেডমার্ক যায় না, ট্রেডমার্ক যায় না। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। 1 ও 3 খতে দেখতে পাচ্ছি, অ্যান্সার খ। এরপরে শেয়ার মূলধন 15 লক্ষ টাকা, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত 75,000 টাকা, লভ্যাংশ ঘোষণা 3 লক্ষ টাকা হলে লভ্যাংশের হার কত? তাহলে লভ্যাংশ সবসময় আমরা শেয়ার মূলধনের উপর দিব। লভ্যাংশ সবসময় কিসের উপর দিব? লভ্যাংশ সবসময় শেয়ার মূলধনের উপর দিব। লভ্যাংশ সবসময় কিসের উপর দিব? শেয়ার মূলধনের উপর দিব। তাহলে আমরা সংরক্ষিত আয় এখানে কোনো কাজে লাগবে না। তাহলে আমরা লিখতে পারি 3 লক্ষ। যদি হার বের করতে চাই, লভ্যাংশের হার যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে 3 লক্ষ ডিভাইডেড বাই নিচে হচ্ছে 15 লক্ষ, নিচে হচ্ছে 15 লক্ষ গুণ 100, গুণ কি 100। তাহলে তোমরা ক্যালকুলেটরে করো, 3 লক্ষ ভাগ 15 লক্ষ গুণ 100, তাহলে কত হয়? 20%। কত হয়? 20% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার হচ্ছে কি? ঘ। ওকে, এরপর 91-তে চলে আসো। তরল সম্পদ। তরল সম্পদ কি? দেখো তরল সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে যদি আমরা সমাপনী মজুদ এবং অগ্রিম খরচাবলী বাদ দিই, তাহলে আমরা কি পাই? তড়িৎ সম্পদ বা তরল সম্পদ বা কুইক সম্পদ পাই, তাই না? তাহলে চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ এবং অগ্রিম খরচ যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাই? তরল সম্পদ পাই বা তড়িৎ সম্পদ পাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে দেখো চলতি সম্পদ 40,000 টাকা, চলতি দায় 20,000 টাকা, সমাপনী মজুদ 20,000, চলতি অনুপাত 2:1 হলে কার্যকরী মূলধন অনুপাত কত? কার্যকরী মূলধন অনুপাত কত? তাহলে কার্যকরী মূলধন অনুপাত আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা দেখো চলতি অনুপাত দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে, চলতি সম্পদও দেওয়া আছে, চলতি দায়ও দেওয়া আছে। তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখো উপরে উপরে আমরা লিখতে পারি চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি দায়। নিচে লিখবো আমরা চলতি দায়, নিচে কি লিখবো? চলতি দায়। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ কত দেওয়া আছে? 40,000। চলতি সম্পদ কত দেওয়া আছে? 40,000। 40,000 মাইনাস চলতি দায় কত দেওয়া আছে? চলতি দায় দেওয়া আছে 20,000। চলতি দায় দেওয়া আছে কি? 20,000। ওকে, আর নিচে নিচে আবারও চলতি দায়, নিচে আবারও কত? চলতি দায়। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র। কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র কোনটা? কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এইটা। এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের সূত্র। এখন দেখো উপরে হচ্ছে 20,000, নিচেও হচ্ছে আমাদের 20,000। উপরে কত হচ্ছে? 20,000 টাকা, নিচেও 20,000, নিচেও কত? 20,000। তাহলে 1:1 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1:1। তাহলে এই প্রশ্নের কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে আমাদের 1:1 বা অ্যান্সার খ। এবার 93-তে চলে আসি। মজুদ আবর্তনের আদর্শ মান কত? মজুদ আবর্তন, তাহলে মজুদ আবর্তন এটা কোন অনুপাত? এটা হচ্ছে একটা দক্ষতা পরিমাপের অনুপাত। এটা হচ্ছে একটা দক্ষতা পরিমাপের অনুপাত। তাহলে এই যে দক্ষতা পরিমাপের অনুপাত, এই অনুপাতটা তোমরা প্রত্যেকটা অনুপাতের আদর্শ মান শিখছো, এবং কখনো নিট মুনাফার হার, কখনো কি আমাদের মোট মুনাফার হার, কিংবা কখনো এই যে মজুদ আবর্তনের আদর্শ মান, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে আদর্শ মানটা সরাসরি মুখস্থ রাখতে হবে। এবং দেখো এই যে মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান কিন্তু আমাদের 8 বার, অর্থাৎ তুমি যদি বছরে 8 বার তোমার মজুদ পণ্য শেষ করে ফেলতে পারো, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের দক্ষতার পরিচয় দিবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 8 বার। অ্যান্সার কি? আমাদের 8 বার। এরপরে 94-তে আসি। রূপান্তর ব্যয় কি? রূপান্তর ব্যয় ইকুয়াল টু কি? তাহলে রূপান্তর ব্যয় হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পৌঁছে দেওয়ার পর্যন্ত যে ব্যয়গুলো হয়, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল বাদে সকল প্রকার প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ, অর্থাৎ কারখানা উপরি ব্যয়গুলো, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের অফিস এবং প্রশাসনিক ব্যয় বা বিক্রয় খরচ যাবে না এবং প্রত্যক্ষ কাঁচামাল যাবে না। এখানে বলছে প্রত্যক্ষ কাঁচামাল তো থাকতেই পারবে না, প্রত্যক্ষ মজুরি থাকতে পারবে এবং কারখানা উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয় থাকতে পারবে। দেখো মুখ্য ব্যয়ের মধ্যে কাঁচামাল আছে, তাহলে এটাও বাদ। এরপরে দেখো উপরের কোনোটিই নয়, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি ব্যয়। তাহলে অ্যান্সার খ। এরপর দেখো 95-তে আসো। বাজেট শব্দটি
বাজেট শব্দটি হচ্ছে আমাদের একটা ফ্রেঞ্চ শব্দ থেকে আসছে। কোন শব্দ থেকে আসছে? ফ্রেঞ্চ শব্দ, বাজেটিয়ার থেকে আসছে। তাহলে বাজেট শব্দটি একটি ফ্রেঞ্চ শব্দ বা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে আসছে, যেটার ফলে অ্যান্সার হচ্ছে গ। এরপর 96তে চলে আসো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, দেখো ব্যয়ের নাম হচ্ছে পরিবর্তনশীল, তাহলে এটা মোট পরিবর্তনশীল, এটা মোট পরিবর্তনশীল, কিন্তু একক প্রতি এই ব্যয়টা স্থায়ী থাকে। এই ব্যয়টা যদিও পরিবর্তনশীল, কিন্তু যখন আমরা এককে কনভার্ট করব তখন এই ব্যয়টা হয়ে যায় কি, এই ব্যয়টা হয়ে যায় আমাদের স্থায়ী। একক প্রতি ব্যয় কি হয়ে যায়? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হয়ে যায় স্থায়ী। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে 97তে আসি, আসবাবপত্র ক্রয় 25,000 টাকা, জমি বিক্রয় 50,000 টাকা, শেয়ার ইস্যু 1 লক্ষ টাকা ও যন্ত্রপাতি 1,000 টাকা ক্ষতিতে বিক্রয় 5,000 টাকা। বিনিয়োগ কার্যাবলীতে নিট নগদ প্রবাহ কত? বিনিয়োগ কার্যাবলীতে নিট নগদ প্রবাহ কত? তাহলে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কোন বিষয়গুলো যাবে এগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো আসবাবপত্র ক্রয় এটা একটা কোন কার্যক্রম? এটা একটা বিনিয়োগ কার্যক্রমের আন্তঃপ্রবাহ, অর্থাৎ এই আইটেমটা আমাদের যোগ করতে হবে। তাহলে আসবাবপত্র ক্রয় আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। জমি বিক্রয়, জমি বিক্রয়ের ফলে তুমি নগদ টাকা পাও এবং এটাও বিনিয়োগ কার্যক্রম, তাহলে এইটাও কি করতে হবে? যোগ করতে হবে। শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রম। শেয়ার ইস্যু কি? অর্থায়ন কার্যক্রম, এটা আসবে না। যন্ত্রপাতি, যন্ত্রপাতি 1,000 টাকা ক্ষতিতে বিক্রয়, তাহলে তোমার যে 1,000 টাকা ক্ষতি হয়েছে এই ক্ষতিটা আমাদের বিনিয়োগ কার্যক্রম না। এই ক্ষতিটা কি? ক্ষতি, ক্ষতি বিনিয়োগের মধ্যে আসবে না, ক্ষতি বিনিয়োগে আসবে না, ক্ষতি বিনিয়োগের মধ্যে আসবে না। এরপরে দেখো বিক্রয় 5,000 টাকা, ক্ষতিতে যে তুমি যন্ত্রপাতি বিক্রি করছো এই বিক্রিটা কিন্তু আমাদের বিনিয়োগ কার্যক্রম। এই যে বিক্রি দেখতেছো এটা কি হবে? এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম, এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যোগ হবে। আচ্ছা এখানে দেখো আসবাবপত্র ক্রয় ছিল, ক্রয় থাকলে হচ্ছে বিয়োগ হবে, আমি একটু আগে সম্ভবত যোগ বলছি। আসবাবপত্র ক্রয় থাকলে আমাদেরকে কি করতে হবে? এটা হচ্ছে নগদ বহিঃপ্রবাহ, এই ফলে কি হবে? বিয়োগ হবে। তাহলে দুইটা আইটেম আমরা পেয়েছি, দুইটা আইটেম আমরা পেয়েছি, দুইটা আইটেম কি পেয়েছি? দুইটা আইটেম পেয়েছি যোগ এবং একটা আইটেম পেয়েছি বিয়োগ। আসবাবপত্র ক্রয় 25,000 টাকা এবং জমি বিক্রয় 50,000 টাকা। ওকে, তাহলে দেখো আমাদের জমি বিক্রয় হচ্ছে 50,000 টাকা, আমরা কি কি বিয়োগ করব? আমরা 25,000 হচ্ছে বিয়োগ করব, 25,000 কি করব? বিয়োগ করব। জমি বিক্রয় 50,000 টাকা যোগ করব, এটা আমরা কি করব? যোগ করব। এবং আরেকটি আইটেম পেয়েছি বিক্রয়, বিক্রয় হচ্ছে 5,000 টাকা, এটাও আমরা যোগ করব। এটা আমরা কি করব? যোগ। তাহলে 55,000 থেকে তুমি যদি 25,000 বাদ দাও তাহলে তোমার কত থাকে? 30,000 টাকা হচ্ছে নিট নগদ প্রবাহ কোন কার্যক্রম থেকে? বিনিয়োগ কার্যক্রম থেকে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের খ। অ্যান্সার কি আমাদের? খ। 98তে চলে আসি, বাংলাদেশের কোন ধরনের কোম্পানির জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক করা হয়েছে? তাহলে বাংলাদেশের কোন ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী অবশ্যই করা লাগবে এবং জমা দেওয়া লাগবে? সেটা হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানি। কোন কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য নগদ প্রবাহ বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী এগুলো করা বাধ্যতামূলক। ওকে, 99তে আসি, শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য, শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি বলে? তাহলে শেয়ার এবং ঋণপত্র যারা বিক্রি করে তাদেরকে আমরা সাধারণত আন্ডার রাইটার বা অবলেখক বলি। কি বলি? আন্ডার রাইটার বা অবলেখক। কি বলি? অবলেখক বা আন্ডার রাইটার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। অ্যান্সার হচ্ছে আমাদের ক। 100তে চলে আসো, বোনাস শেয়ার ইস্যুর কারণে কোম্পানির কি হয়? তাহলে বোনাস শেয়ার ইস্যু করলে লভ্যাংশ একবার দিই এবং এই লভ্যাংশটা আমরা কি করি? শেয়ার আকারে দিই। তাহলে কোম্পানি কি হয়? লভ্যাংশ দেওয়ার ফলে আমাদের উত্তোলনের মতো এটা মূলধন কমিয়ে দেয়, পাশাপাশি যেহেতু তুমি শেয়ার দিচ্ছ আবারও কি করে? ওই যে শেয়ার মালিক যারা আছে, যারা লভ্যাংশ পেলো, তাদের মূলধনটা কোম্পানিতে বৃদ্ধি পায়। তাহলে একবার মূলধন হ্রাস পায় আরেকবার মূলধন বৃদ্ধি পায় এবং পাশাপাশি শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, পাশাপাশি কি হয়? শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, এতে তোমার কোনো নগদের লেনদেন হয় না। তাহলে এই যে বোনাস শেয়ারের ফলে এটা হচ্ছে একটা অনগদ লেনদেন, এটা একটা অনগদ লেনদেন বা অনগদ কার্যক্রম। তাহলে নগদ অর্থ হ্রাস বা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। মালিকানা সত্ত্ব বৃদ্ধি ও হ্রাস, বৃদ্ধি ও হ্রাস অর্থাৎ অপরিবর্তিত থাকে, অর্থাৎ আমরা এটাকে কি বলতে পারি? অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে একবার বৃদ্ধি পায় একবার হ্রাস পায়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অপরিবর্তিত থাকে। তাহলে শুধু বৃদ্ধি পায় বললে হবে না, নগদ অর্থ হ্রাস পায়, যেহেতু এটা একটা অনগদ লেনদেন তাহলে এর ফলে আমাদের কি হবে না? কোনো নগদের পরিবর্তন হওয়ার সুযোগ নেই। শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়, যেহেতু বোনাস শেয়ার দেওয়া হচ্ছে তাহলে আমাদের কি হবে? শেয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের অ্যান্সার কি? ঘ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুরুতে বলেছিলাম, ক্লাসের শুরুতে বলেছিলাম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের জন্য কমন উপযোগী এবং গুরুত্বপূর্ণ
এমসিকিউ আলোচনা করব। তোমাদের জন্য 100টি এমসিকিউ বাছাই করেছিলাম গুরুত্বপূর্ণ, অনেকটা শ্রম দিয়ে, এবং আশা করি এই 100 এমসিকিউ যদি তোমরা বুঝে যেতে পারো তোমাদের জন্য একটা কমন উপযোগী প্রিপারেশন বা গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমাদের পুরো ক্লাসটা দেখতে হবে এবং বুঝে নিতে হবে। সরাসরি হুবহু কমন নাও পেতে পারো, একটু এদিক সেদিক করে দিবে। তুমি যদি বুঝে যেতে পারো তাহলে তোমার জন্য সমস্যা হবে না। এ পর্যায়ে আজকের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে তোমাদেরকে পরীক্ষায় আসার মতো বা কি ধরনের টাইপের প্রশ্ন আসতে পারে এই টাইপের কুইক রিভিশনের জন্য তোমাদেরকে আমরা 11টা সিকিউ সলভ দিব। তো প্রথমেই আমাদের ক বিভাগ থেকে যেহেতু 2টা প্রশ্ন, অর্থাৎ আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন করানো করা হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক। তাহলে 1 আর 2 আমরা আগে দেখব। যদিও তোমাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমরা 1 আর 2 একটু শেষে করবা। 1 আর 2 শেষে করবা। তুমি প্রথমেই চেষ্টা করবা যে সৃজনশীলের যে অঙ্কগুলো তুমি সবচেয়ে সহজ লাগে তোমার কাছে, যেগুলোর প্রিপারেশন তোমার জন্য সর্বোচ্চ নেওয়া, সেগুলো আগে সলভ করবা। অর্থাৎ তুমি চেষ্টা করবা একটা প্রশ্নে কোনোভাবেই যেন যে প্রশ্নগুলোতে আমার 15 মিনিটের বেশি লাগে না সেই প্রশ্নগুলো আমি আগে সলভ করব। এবং যখন আমার হাতে একটু বেশি সময় থাকবে, আমি 5টা করে ফেলবো, তখন আমি আর্থিক বিবরণীতে একটু সময় নিয়ে, প্রয়োজনে 1 মিনিট রেস্ট নিয়ে, পরীক্ষার মধ্যে 30 সেকেন্ড বিরতি দিয়ে আমি আর্থিক বিবরণী শুরু করব। ওকে, তো আমরা আর্থিক বিবরণী দিয়ে শুরু করছি। 1 থেকে 11টা প্রশ্ন আমরা দেখব কোন টাইপের প্রশ্ন তোমাদের এবার, যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা এখন থেকে, তাহলে আমরা ফুল সিলেবাসের 11টা প্রশ্নই দেখব। ওকে, তাহলে দেখো 2025 সালের 31 ডিসেম্বর তারিখের একটা রেওয়া মিল দেওয়া আছে। এটা একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ঠিক আছে? ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দেখো বেতন 9 মাসের দেওয়া আছে, তাহলে 3 মাসের বকেয়া, এটা হচ্ছে বকেয়া, এটা পরিচালন খরচে যাবে, ঠিক আছে? আমদানি শুল্ক আমাদের কিসে যাবে? বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। তারপর দেখো সংরক্ষিত আয় আছে, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক 8% সঞ্চয়পত্র। তাহলে এখানে 8% সঞ্চয়পত্র, এখানে একটা সঞ্চয়পত্রের সুদ আছে যেটা অপরিচালন আয়। সঞ্চয়পত্রের সুদটা কি? অপরিচালন আয়। কোনটা? সেটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। সেটা হচ্ছে কি? সঞ্চয়পত্রের সুদের যে অংশটা আছে সেটা। ওকে, এরপর দেখো সমন্বয়তে বলছে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত থেকে বাদ যাবে। অলিখিত অনাদায়ী পাওনা, তাহলে এটা প্রাপ্য হিসাব থেকে যেমন বাদ যাবে, পাশাপাশি আমাদের কুরিন মানে বিষাদায় বিবরণীতে আমাদের যে পরিচালন খরচ আছে সেখানে বাদ দিতে হবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি 7,000 টাকায় উন্নীত করো। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি কত আছে দেখো, অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে দেখো 6,000 টাকা, তাহলে আরো 1,000 টাকা যোগ হবে। আরো কত যোগ হবে? আরো এখানে 1,000 টাকা আমাদেরকে যোগ বা বৃদ্ধি করতে হবে। এরপর দেখো আয়কর, অব্যবহৃত মণিহারি আছে, তাহলে অব্যবহৃত মণিহারি একটা সম্পদ, তাহলে এটা চলতি সম্পদের মধ্যে যাবে, ঠিক আছে? এবং মণিহারির যে খরচ দেওয়া আছে, মণিহারির যে খরচ এখানে দেওয়া আছে দেখো, মণিহারি বাবদ সম্ভবত খরচ দিয়ে থাকার কথা। মণিহারি বাবদ খরচ আচ্ছা নাই, তাহলে আমাদের ওইটা চলতি সম্পদের মধ্যে যাবে যদি এখানে না থাকে। আচ্ছা, এখন দেখো আয়করের ভবিষ্যৎ ব্যবস্থা স্বরূপ 12,000 টাকা সংরক্ষণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের যে তথ্যগুলো আছে, যেখানে দেওয়ার কথা তোমাদেরকে আমি হাইলাইট করে দিলাম। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের প্রারম্ভিক মজুত দিয়ে শুরু হবে। ক্রয় থাকবে, ক্রয় ফেরত থাকলে, এখানে ক্রয় ফেরত আমরা দেখতে পাচ্ছি না, তো রেওয়া মিলে থাকলে সেখান থেকে আমাদের বাদ যাবে। ওকে, পরিবহন গুলো যোগ হবে, তাহলে আমরা ক্রয় পরিবহন এবং আমদানি শুল্ক এই 3টা যোগ দিব, এবং সমাপনী মজুত পণ্য এই অংশটা বাদ দিয়ে কিন্তু আমরা 73,000 টাকা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে খতে আমাদেরকে কি বলেছে? খতে আমাদেরকে বলেছে মোট লাভ 65,000 টাকা ধরে তোমাকে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। তাহলে মোট লাভ দিয়ে তুমি শুরু করো। এরপরে পরিচালন ব্যয় যতগুলো আছে, যেমন অফিস খরচ থেকে আমরা যেহেতু রেওয়া মিলে অব্যবহৃত মণিহারি নামক কোনো খরচ পাই নাই, তাহলে অব্যবহৃত মণিহারি আছে, এটা আমরা কি করব? অফিস খরচ থেকে বাদ দিয়ে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বেতনের সাথে বকেয়া আমাদেরকে কি করতে হবে? বকেয়া আমাদেরকে যোগ করতে হবে। কুরিনের সাথে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, নতুন কুরিন বা অলিখিত এবং নতুন কুরিন সঞ্চিত, এই দুটা যোগ হবে। রেওয়া মিলে যেটা আছে সেটা বাদ যাবে। পরিচালন মুনাফার ক্ষেত্রে পরিচালন মুনাফা আমরা বের করে ফেললাম এই আইটেমগুলো বাদ দিয়ে। এরপরে অন্যান্য আয় বা অপরিচালন আয়ের মধ্যে আমাদেরকে সঞ্চয়পত্রের সুদ যোগ করতে হবে। এরপর আমরা কর পূর্ব নিট মুনাফা পাবো, যেখানে আয়কর সঞ্চিতি দেখেছো তোমরা, এই আয়কর সঞ্চিতি আমাদেরকে বাদ দিয়ে কর পরবর্তী নিট মুনাফা বের করতে হবে। ওকে, এরপরে আমরা গতে চলে যাব। গতে আমাদের সম্ভবত আর্থিক বিবরণী বলবে, তো এখানে আংশিক বলেছে, মোট সম্পদ অর্থাৎ আংশিক বের করতে বলেছে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী আংশিক আমরা করব সম্পদের অংশটুকু। তাহলে সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ আমাদের কি আছে? স্থায়ী সম্পদ কি প্রশ্নে কোথাও বা রেওয়া মিলে কোথাও দেখতে পেয়েছো তোমরা? স্থায়ী সম্পদ দেখো, স্থায়ী সম্পদ নাই, শুধুমাত্র আমাদের কি আছে?
আমাদের শুধুমাত্র এই যে স্থায়ী সম্পদ একটা পেয়েছি 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, তাহলে আমাদেরকে 2 লক্ষ টাকা অন্তর্ভুক্ত করতে হবে। 2 লক্ষ টাকাই যে একেবারে শেষে অন্তর্ভুক্ত করা আছে। এরপর দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আমরা 8% সঞ্চয়পত্র পেয়েছি। চলতি সম্পদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব এবং প্রাপ্য হিসাব থেকে আন্তঃফেরত বাদ, অলিখিত কুরিন বাদ, নতুন কুরিন সঞ্চিত সেটা বাদ। এবং দেখো সঞ্চয়পত্রের সুদ আমি কিন্তু প্রথমে বলেছিলাম সেটা দিতে হবে, সমাপনী মজুদ দিতে হবে। ওকে ওকে, তো এই ছিল আমাদের কি, এই ছিল মূলত আমাদের হচ্ছে চলতি সম্পদ এবং হচ্ছে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে এইটা হচ্ছে আমাদের যোগফল আসতেছে 4,58,300 টাকা। 4,58,000 কি 300 টাকা। এরপরে দেখো সৃজনশীল 2-এ যদি আমরা যাই, 2-এর ক্ষেত্রে তোমাদের জন্য একটা শেয়ার সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে, অর্থাৎ শেয়ার দায়ের যে অংশটা রয়েছে সেই অংশে আমরা সেই অংশটা হয়তো এই প্রশ্নে তোমাদেরকে করতে দিবে অবশ্যই। দেখো এই যে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে, মানে পুরো অংশ, আংশিক না। আর অন্যান্য আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। কর পরবর্তী নিট লাভ 1,20,000 টাকা ধরে একটা সংরক্ষিত আয় বিবরণী করতে বলেছে। তাহলে এই আইটেমগুলো যদি তোমরা দেখে যেতে পারো তোমাদের আর কোনো সমস্যাই হওয়ার কথা না। তাহলে আমরা রেওয়া মিলে যাই, রেওয়া মিলে অন্যান্য আয়ের মধ্যে কি কি থাকতে পারে এবং অন্যান্য ব্যয়ের মধ্যে দেখো এই যে বন্ধকি ঋণের ব্যয়, এটা হচ্ছে অন্যান্য ব্যয়, ঠিক আছে, এই যে 12% সুদ ধার্য করতে হবে। তারপরে দেখো আর কি কি অন্যান্য ব্যয় আছে, আর কি কি, এই যে অন্যান্য আয়ের মধ্যে 10% সঞ্চয়পত্র আছে এবং সেটাও 6 মাসের, সেটাও কয় মাসের, 6 মাসের। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অন্যান্য আয় এবং ব্যয়। তাহলে সঞ্চয়পত্রের সুদ আমাদের যেটা আছে 6 মাসের ধরতে হবে এবং বন্ধকি ঋণ এটা আমাদের 6 মাসের ধরতে হবে। তাহলে দুইটাই হচ্ছে 36,000 করে। তাহলে দুইটাই আমাদের কত আসলো, 36,000 করে। খতে আসো, খতে আমাদেরকে বলছে কর পরবর্তী নিট লাভ ধরে একটা সংরক্ষিত আয় বিবরণী করতে। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের দেওয়াই থাকবে। চলতি বছরের নিট লাভ প্রশ্নে দেওয়া আছে, সেটা আমরা যোগ করব, বাদ ব্যয় দিব। ব্যয়ের মধ্যে কি কি থাকে, আয়কর থাকে, ঘোষণাকৃত লভ্যাংশ থাকে, সঞ্চিত তহবিলে স্থানান্তর রয়েছে এখানে। ওকে, আরও বেশ কয়েকটা আইটেম আছে যেটা আমাদের আর্থিক বিবরণীর ক্লাসে আমি কিন্তু বিস্তারিত দেখিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে, ইউটিউব প্লেলিস্ট থেকে ক্লাসটা দেখে নিতে পারো যাদের ছকে সমস্যা। ওকে, এরপরে গতে আমরা যাব। সংরক্ষিত আয় বিবরণী করা খুবই সহজ, তোমাদের জন্য এই বিষয়টা দিলে তোমরা খুব দ্রুত করতে পারো। আর্থিক অবস্থার বিবরণী করতে হবে, অর্থাৎ সম্পদ এবং দায়ের যে অংশ সেই পুরাটাই আমাদেরকে দেখাতে হবে। স্থায়ী সম্পদের মধ্যে শুধুমাত্র অস্পর্শনীয় সম্পদ, সুনাম এবং সমন্বয়তে বলা আছে শেয়ার অধিকার দ্বারা অবলোপন করতে হবে। অফিস সরঞ্জাম যন্ত্রপাতির কথা বলা আছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা দেখেছি, এখানে 6 মাসের সুদ, সেটাও কিন্তু আমাদের কি হবে, সেটাও আমাদের কিসে যাবে, চলতি সম্পদের মধ্যে যাবে। ওকে, নগদ উদ্বৃত্ত, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অলিখিত প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় আমরা যোগ করব। তাহলে এই বিষয়গুলো আমাদের মোট চলতি সম্পদে আসবে। আর অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে বা প্রাথমিক খরচ আকারে আমাদের কি আছে, প্রাথমিক খরচ আকারে আমাদের নিবন্ধন ফি আছে, প্রাথমিক ব্যয়, এটাকে কি বলা হয়, প্রাথমিক খরচ বা ব্যয়। ওকে, তো এই ছিল আমাদের সম্পদের অংশ। এবং দায়ের অংশে তোমরা প্রথমেই কোম্পানির যে মূলধনের ব্যাপারটা রয়েছে, অর্থাৎ অনুমোদিত মূলধনটা আমরা সরাসরি লিখে কি করব, অনুমোদিত মূলধন আমরা সরাসরি লিখে ক্লোজ করে দিব, সরাসরি লিখে ক্লোজ করে দিব। এরপরে ইস্যুকৃত এবং বিলিখিত মূলধন, বিলিখিত মূলধন আমরা লিখব। এবং এরপরে আমরা সঞ্চিতি এবং উদ্বৃত্তের যে অংশটা আছে সেগুলোর মধ্যে আমরা সাধারণ সঞ্চিতির সাথে নতুন স্থানান্তর থাকলে সেগুলো যোগ করব। এবং আমাদের এই অংশটা শেষ হয়ে গেলে আমরা দায়ের অংশে চলে যাব। দায়ের মধ্যে দীর্ঘমেয়াদী দায় দেখতে পাচ্ছ এবং চলতি সম্পদ এবং ভবিষ্যৎ ব্যবস্থায়, এই বিষয়গুলো আমরা করে ফেলবো আমাদের আর্থিক বিবরণীতে। আমরা 3-এ যাব। 3-এ দেখো প্রাপ্তি ও প্রদান হিসাব এবং স্টার ক্লাব, অর্থাৎ এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা ম্যাথ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যাথ আমাদের একটি প্রাপ্তি এবং প্রদান হিসাব দিয়েছে। এখান থেকে আমাদের কি কি করতে বলেছে তোমরা একটু দেখো। এবং সমন্বয়তে কিছু তথ্যাবলী বলছে। 1 জানুয়ারি 2025 তারিখ অন্যান্য উদ্দেশ্য নিম্নরূপ। ক্লাব প্রিমিসেস 60,000 টাকা, প্রিমিসেস মানে হচ্ছে ভাড়া, প্রিমিসেস মানে কি। এবার দেখো যন্ত্রপাতি 50,000 টাকা, 50,000 টাকা, যন্ত্রপাতি কত, 50,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের 10% বিনিয়োগ হচ্ছে 1,50,000 টাকা, আসবাবপত্র হচ্ছে আমাদের 20,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে চাঁদা প্রাপ্তি 2,500 টাকা, 2024 সালের মধ্যে 5,500 টাকা, 26 সালের জন্য পক্ষান্তরে চলতি বছরের বকেয়া। তাহলে এই যে 2,500 টাকা আমরা পাইছি, এইটার সাথে এই অংশটা আমাদেরকে যোগ করতে হবে। 24 সালের যেটা আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। 26 সালের যেটা, আচ্ছা এই যে এইটা আমাদের, এটা হচ্ছে আমাদের 24 সালের জন্য, আমাদের ম্যাথ হচ্ছে 25 সালের জন্য। এইটা যদি 24 সালের হয় তাহলে এটা বাদ দিতে হবে এবং এই 26 সালের এটাও বাদ দিতে হবে। এই অংশটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 24 সালের ভাড়া 400 টাকা এবছরে পরিশোধ, তাহলে এটা আমাদেরকে বাদ দিতে হবে এই বছর থেকে। চলতি বছরের বেতন বকেয়া, এটা আমাদেরকে বেতনের সাথে যোগ করতে হবে। স্থায়ী সম্পত্তির উপর অবচয়ের কথা বলছে। প্রারম্ভিক তহবিল, মূলধন তহবিল নির্ণয় করতে বলছে। তাহলে প্রারম্ভিক মূলধন তহবিলের সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিকের যে হাতে নগদ আছে সেটা দিয়ে আমরা শুরু করব। ক্লাব প্রিমিসেস যোগ করবো, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ। আমি একটু আগে মনে হয় এখানে প্রিমিসেস মানে হচ্ছে একটা সম্পদ। প্রিমিসেস মানে কি, সম্পদ। প্রিমিসেস মানে ভবন, দালান কোঠা। প্রিমিসেস মানে কি, ভবন বা দালান কোঠা। আর প্রিমিসেস ফেয়ার মানে হচ্ছে ভাড়া, দালান কোঠা
যেটা হচ্ছে একটা সম্পদ। ওকে, তাহলে সম্পদ, এই সম্পদ অর্থাৎ প্রারম্ভিক যে মোট সম্পদ আছে সেইগুলো থেকে আমি প্রারম্ভিক দায় বাদ দিব। এখানে প্রারম্ভিক বিবরণ না, প্রারম্ভিক সম্পদ হবে। প্রারম্ভিক কি হবে? সম্পদ থেকে, প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায়টা বাদ দিব। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল পেয়ে যাব। এরপরে দেখো, এরপর আমাদের খতে কি বলছে? আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। কি বের করতে বলছে? আয় ব্যয় বিবরণী। তাহলে আয় ব্যয় বিবরণী আমরা কিসে করি? আমাদের যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আছে সেখানে। তাহলে আয়ের প্রধান উৎস হচ্ছে আমাদের চাঁদা আয়। আয়ের প্রধান উৎস কি? চাঁদা আয়। এর থেকে আমরা বিগত বছরে যে 2500 টাকা সমন্বয়তে দেখেছি সেটা বাদ দিব। এখানে কিন্তু এই যে 1 নম্বর সমন্বয়টা দিয়ে আমরা কাজ করতেছি, এবং আগামী বছরে যেটা আছে আগামী বছরেরটা আমরা বাদ দিব, এবং চলতি বছরের যে 8000 টাকা আছে সেটা আমরা যোগ করব। চলতি বছরের অনাদায়ী এটা আমরা যোগ করব। এরপর দেখো, পুরাতন খবরের কাগজ বিক্রয় থেকে আয় করতে পারছি, বিনিয়োগের অনাদায়ী সুদ পেয়েছি। ওকে, তাহলে এই ছিল আমাদের মূলত মোট আয়। ওকে, এরপরে দেখো বাদ ব্যয় দিব। বাদ আমরা কি দিব? ব্যয়। এই মোট আয় থেকে আমরা যদি মোট ব্যয়টা বাদ দিতে পারি তাহলে বেতনের সাথে আমাদেরকে বকেয়া দিতে হবে, ক্লাব প্রিমিসেসের অবচয়, যন্ত্রপাতির অবচয়, আসবাবপত্রের অবচয়, ভাড়া বিগত বছরটা যোগ হবে, মনিহারি এবং অন্যান্য খরচ হচ্ছে আমাদের ব্যয়ের মোট ব্যয়ের পরিমাণ, যেটা আমাদের 37,300, এবং এইটা বিয়োগ করার পর আমরা কি পাচ্ছি? আমাদের যে আয়ের উদ্বৃত্ত আছে সেটা আমরা দেখাবো। ওকে, এখানে দেখো নতুন বিনিয়োগের উপর 6 মাসের সুদ ধার্য করা হয়েছে, এবং নতুন আসবাবপত্রের উপরও 6 মাসের সুদ ধার্য করা হয়েছে। যেহেতু বলা নাই, তাহলে এটা আমরা বছরের মাঝামাঝি সময় কিনছি বা বিনিয়োগ করছি, এই জন্য এটা 6 মাসের করে ধরছি। ওকে, এরপরে দেখো 3 গতে বলছে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখাতে চাই সেভাবে আমরা দেখাবো। স্থায়ী সম্পদগুলো দেখাবো। ক্লাব প্রিমিসেস একটু আগে বলছিলাম সম্পদ, এর থেকে অবচয় বাদ, যন্ত্রপাতি একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, নতুন ক্রয় যোগ হবে এবং অবচয় বাদ হবে। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে দেখতেছো একটা আইটেম, এবং চলতি সম্পদের মধ্যে চলতি বছরের অনাদায়ী চাঁদা আমাদের একটা সম্পদ, বিনিয়োগের অনাদায়ী সুদ একটা সম্পদ, হাতে নগদ সমাপনীটা কোনটা? সমাপনীটা। এরপরে দেখো পারিবারিক তহবিল। এখানে আমাদের মূলধন থাকে না, পারিবারিক তহবিল ও দায়সমূহ। তাহলে প্রারম্ভিক তহবিল ক হতে প্রাপ্ত যোগ আয় উদ্বৃত্ত, ভর্তি ফি, অনুদান, এবং চলতি দায়ের মধ্যে আছে আমাদের কি? এখানে পারিবারিক হবে না, প্রারম্ভিক হওয়ার কথা, প্রারম্ভিক। ওকে, এবার পরবর্তী বছরের অগ্রিম চাঁদা, চলতি বছরের বকেয়া বেতন। তাহলে এই হচ্ছে আমাদের মোট দায় এবং হচ্ছে প্রারম্ভিক তহবিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 4-এ যদি যাই, 4-এ হচ্ছে একটা অংশীদারি কারবারের অঙ্ক। তাহলে অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদের প্রথমেই বলছে উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে, এবার লেনদেনগুলো সাধারণ জাবেদা দিতে, এবং শেষে নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব দিতে বলছে। তাহলে উত্তোলনের পরিমাণ আমরা কত টাকা উত্তোলন করছি দেখো তো। উত্তোলনের ক্ষেত্রে এখানে কোথায় উত্তোলনের কথা লেখা আছে? দেখো বেতন পান, এখানে বেতন দেখতে পাচ্ছি প্রতি মাসে 4000, মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। কত পার্সেন্ট হারে? 10% হারে। এবং উত্তোলনের পরিমাণটা দেখো কোথায়? এই যে দেখো 6000 টাকার পণ্য উত্তোলন করে বা 16,000 টাকার পণ্য উত্তোলন করে, এই অংশটা দেখো, এই যে হিসাবভুক্ত হয়নি, পণ্য উত্তোলনের উপর কিন্তু কখনো সুদ ধার্য করা হয় না। পণ্য উত্তোলনের উপর কখনো সুদ ধার্য করা হয় না। এখানে বলছে দেখো প্রত্যেক অংশীদার প্রতি মাসের মাঝামাঝি সময়ে 4000 টাকা সারা বছর ব্যাপী উত্তোলন করে। তাহলে প্রত্যেক মাসে যদি 4000 উত্তোলন করে, এবং যেহেতু মাঝামাঝি বলছে, তাহলে আমরা কি করব? গড় নিয়মে 6 মাসের সুদ ধরবো। তাহলে দেখো মাসিক উত্তোলন আমাদের প্রত্যেক অংশীদার XYZ 3 জনই হচ্ছে কত করে উত্তোলন করছে? 4000 করে। তাহলে আমাদের 4000 গুণ 10% গুণ কত? 6। এটার ক্ষেত্রেও 4000 গুণ 10% গুণ 6, 4000 গুণ 10% গুণ 6, তাহলে কত হয় দেখো তো? 4000-এ 10% করলে হচ্ছে 4000-এ 10% করলে কত হয়? 400 হয়। 4000 গুণ 10% গুণ 6, তাহলে 2400 হওয়ার কথা। তাহলে 2400 টাকা করে হচ্ছে আমাদের প্রত্যেকের উত্তোলন কত? 2400 টাকা, 2400 করে প্রত্যেকের উত্তোলন। তাহলে আমরা 3 জন অংশীদারের উত্তোলন পেয়ে গেছি। এরপর আমাদেরকে জাবেদা দিতে বলছে। এই লেনদেনগুলোর আমরা জাবেদা দেখাই দিব। জাবেদা বলে না, এখানে তো জাবেদা বলার কথা না এখানে। আচ্ছা, আমাদের একটু প্রশ্নটা একটু সংশোধন করে নিবা। এখানে আমাদেরকে লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলছে। কি বের করতে বলছে? লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছে। লাভ লোকসান আবন্টন হিসাব খতে তাহলে কি হবে? লাভ লোকসান আবন্টন। আর গতে আমাদেরকে কি বের করতে বলেছে? গতে বলেছে মূলধন, এবং হচ্ছে আমাদের মূলধন হিসাব, যেহেতু এটা পরিবর্তনশীল পদ্ধতি মূলধনের, তাহলে আমাদেরকে এটা কি বের করতে বলছে? একটা মূলধন হিসাব বের করতে বলছে। মূলধন হিসাব প্রস্তুত করো।
মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, মূলধন হিসাব প্রস্তুত করো। ওকে, তাহলে খ আর গটা তোমরা একটু কারেকশন করে নিও। তাহলে আমাদের খতে কি করতে হবে, লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে লাভ লোকসান আবন্টনে আমাদের যে নিট লাভ আছে, বেতন চার্জ করার পূর্বে বলছে, দেখো নিট লাভটা এই যে ব্যবসায়ের মুনাফা দ্বারা বেতন ডেবিট করার পর, কিন্তু আচ্ছা বেতন ডেবিট করার পর জেডের বেতন, তাহলে জেডের বেতন আমাদেরকে আর আলাদা করে বাদ দিতে হবে না, কিন্তু এক্স ও ওয়াই এর যেটা সেটা আমাদেরকে চার্জ করতে হবে বা ডেবিট করতে হবে। তাহলে 3,60,000 টাকা, তাহলে এক্স ও ওয়াই এর বেতন দেখো আমরা চার্জ করেছি। বেতনের ক্ষেত্রে কোথায়, আচ্ছা বেতন একজনই পাবে, বেতন একজনই পাবে, তাহলে আমাদের আর চার্জ করার প্রয়োজন নেই। এবং উত্তোলনের সুদ, এইখানে কিন্তু পণ্য উত্তোলনটা আসবে। ওকে, উত্তোলনের সুদ আমরা ক থেকে বের করছি, এবং এই অংশে আমাদের মূলধনের সুদ বের করতে হবে, ঋণের সুদ বের করতে হবে, এবং বাকিটা মুনাফার অংশ। মুনাফার অংশ কিভাবে বের করবা, মুনাফার অংশ দেখো আমাদের এই যে 3,73,000 এই অংশ থেকে আমরা যদি এই যে 72,000 এবং 6,000 বাদ দিই, তাহলে আমাদের থাকে 2,95,000, তাই না, 2,95,200। এটার উপর আমাদেরকে কি করতে হবে, এটার উপর আমাদের 3 জনকে ভাগ করে দিতে হবে। এখন এইখানে দেখো বলছে যে 60,000 টাকা মুনাফা পাবে একজন, সেটা নিশ্চয়তা দিছে কেউ। এই যে দেখো, জেড তার মূলধনের উপর সুদ এবং বেতন বাদে প্রতি বছর 60,000 টাকা মুনাফা পাবে, এইটা হচ্ছে নিশ্চয়তা দিছে। কে নিশ্চয়তা দিছে, ওয়াই নিশ্চয়তা দিয়েছে, ও এক্স ও ওয়াই যৌথভাবে নিশ্চয়তা দিয়েছে। তাহলে তাদের দুইজনের কাছ থেকেই বাদ যাবে। তাহলে প্রথমেই তার 60,000 টাকা আমাদেরকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই 60,000 বাদ দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, 2,95,200 এক্স এর মুনাফা এবং ওয়াই এর মুনাফা যদি আমরা বের করতে চাই, দেখো অংশীদারদের মূলধন হিসাবে 1,30,000 টাকা আমরা পাচ্ছি। এই যে এই গুণটা করে 2,95,000 গুণ 60 গুণ 4/9 এবং 2,95,000 গুণ 5/9, এর কারণ হচ্ছে অনুপাত আকারে আমরা দিব, অনুপাত হচ্ছে 5:4, অনুপাত 5:4:1। এভাবে কিন্তু আমরা এই অংশটা, মুনাফার অংশটা বের করেছি। ওকে, এরপর আমরা গতে যাব। গতে আমাদেরকে মূলধন হিসাব বের করতে বলছে, এটা একটা পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন। তোমরা একটু কষ্ট করে নিবা, যারা অংশীদারি ব্যবসায় পারো না, এখনো মনে করছো এই ক্লাসটা আমরা কিন্তু বিস্তারিত ইতিমধ্যে নিয়েছি। তোমরা যারা অংশীদারি ব্যবসায়ের হিসাব সম্পর্কে শিখতে চাও, তারা আমাদের প্লে লিস্টের অংশীদারি ব্যবসায়ের হিসাবের ক্লাসটা করে নিতে পারো। একটি আর্থিক অবস্থার বিবরণী দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা নগদ প্রবাহ বিবরণীর ম্যাথ। এবং এই নগদ প্রবাহ বিবরণীতে দেখো 2025 সালে নিট লাভ 45,000 টাকা এবং লভ্যাংশ প্রদান 28,000 টাকা দেওয়া আছে। তাহলে এই যে এইটা অতিরিক্ত তথ্য, এবং তোমাদেরকে বলছে যন্ত্রপাতির অবচয় নির্ণয় করো, যন্ত্রপাতির অবচয়ের পরিমাণটা আমরা নির্ণয় করতে বলছে। তাহলে যন্ত্রপাতির অবচয়টা আমরা কীভাবে নিতে, পুঞ্জীভূত অবচয় যেহেতু দেওয়া আছে, দেখো পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, এখানে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে। শুরুটা কত, 2024 সালের যে শুরুতে আছে হচ্ছে 11,000 এবং শেষে আসলে 16,000। তো এই দুইটার পার্থক্য করলেই আমরা কি পাবো, আমাদের যন্ত্রপাতির অবচয় পাবো। তাহলে শুরুতে আছে দেখো সমাপনী যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব, এবং যেটা প্রারম্ভিক ছিল সেটা আমরা কি করব, সেটা আমরা বাদ দিব। তাহলে আমাদের 5,000 টাকা কি আমাদের যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ। এরপরে যদি আমরা যাই খতে, খতে আমাদেরকে কি বের করতে বলছে, খতে বের করতে বলছে পরিচালন কার্যক্রম থেকে। কোন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। তাহলে পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি যায়, দেখো পরিচালন কার্যক্রমে আমরা যদি পরোক্ষ পদ্ধতি করি, তাহলে নিট লাভ দিয়ে আমরা শুরু করব, এবং নিট লাভের সাথে নিট মুনাফাকে পরিচালন কার্যক্রমে রূপান্তরের জন্য যে সমন্বয়গুলো আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করব। যেমন যন্ত্রপাতির অবচয় আমরা কি করব, যোগ করব, অবচয় আমরা যোগ করবো। এর কারণ কি, অবচয় তোমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ব্যয়, কিন্তু এই ব্যয়ের ফলে আমরা তো নিট মুনাফাতে এটা ব্যয় দেখাইছি, ব্যয় দেখায় আমাদের কি টাকার পরিমাণ কমিয়ে ফেলছি, কিন্তু আসলে এই অবচয়ের ব্যয়টা কি কাউকে দিছি নাকি আমাদের হাতেই আছে, তাহলে এইটা আমাদেরকে যোগ করতে হবে। মজুত পণ্য বৃদ্ধি, তার মানে এটা তোমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা তোমাদেরকে মাইনাস করতে হবে। অগ্রিম খরচ হ্রাস, তাহলে অগ্রিম খরচ যদি আমার হ্রাস হয়, তাহলে আমার কাছে টাকা বেশি থাকবে, তাহলে এটা আমাদেরকে প্লাস করতে হবে। এরপরে দেখো বকেয়া খরচ বৃদ্ধি হইলে আমার কি হয়, আমি আমার পণ্য কিনে আনি কিন্তু টাকা দেই না, তাহলে এটা আমাদেরকে যোগ করতে হবে। প্রদেয় হিসাব বৃদ্ধি, এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ আমরা পেয়ে যাচ্ছি 27,000 টাকা। এরপরে নিশ্চিত বলবে তোমাদের বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে। দেখো এই যে গতে বলতেছে বিনিয়োগ ও অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত বা নিট নগদ প্রবাহ কত, এটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে দেখো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ হচ্ছে আমাদের একটাই আছে, যেটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করছি, আর কোনো কিছু করি নাই। অর্থায়ন কার্যক্রম হতে দুইটা আছে, লভ্যাংশ প্রদান এবং শেয়ার ইস্যু। লভ্যাংশ প্রদানের মাধ্যমে আমাদের কি হয়, এবং শেয়ার ইস্যুর মাধ্যমে আমাদের কি হয়। তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এবং এই দুইটাই আমরা কিন্তু কি পেয়ে গেলাম। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এবার 6-এ চলে যাই, সৃজনশীল 6-এ যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ
এটা মেশিন সংক্রান্ত লেনদেন রয়েছে এবং এখানে আমাদেরকে মেশিনের মূল্য নির্ণয়, জাবেদা এবং এই মোট সম্পদের পরিমাণ আমাদেরকে কিন্তু বের করতে বলতে পারে, এই টাইপের ম্যাথ আসতে পারে। তাহলে দেখো মৌসুমী কোং লিমিটেডের 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত, 50,000 শেয়ারে কি বিভক্ত মোট কত টাকা, মোট মূলধন হচ্ছে অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন হচ্ছে আমাদের 50 লক্ষ টাকা। কোম্পানি 3 লক্ষ শেয়ার 20% অধিহারে নিম্নোক্তভাবে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করলো। কোম্পানি 20,000 শেয়ার বিনিময়ে একটি মেশিন ক্রয় করলো, তাহলে 20,000 শেয়ার দিয়ে দিছে এবং 10 টাকা মূল্যে, তাহলে 20,000 শেয়ার 2 লক্ষ টাকার বিনিময়ে কি কিনছে, মেশিন কিনছে। তাহলে এই যে 20,000 শেয়ার দিছে মানে 2 লক্ষ টাকার বিনিময়ে মেশিন কিনছে। কোম্পানি অবশ্যই ইস্যুকৃত শেয়ারের বিপরীতে 3,50,000 শেয়ারের আবেদন পেল, তাহলে সে চাচ্ছে 3 লক্ষ শেয়ার বিক্রি করতে চাচ্ছে, যার 20,000 তিনি কিন্তু দিয়ে দিচ্ছে, তাহলে 3 লক্ষ শেয়ারে আবেদন পাইছে, তাহলে অতিরিক্ত আবেদন পাইছে। অতিরিক্ত আবেদনের টাকা কি করতে হবে, ফেরত দিতে হবে। অবশিষ্ট শেয়ার হোল্ডার যারা আছে 2,80,000 তাদেরকে দিতে হবে। শেয়ার প্রতি 0.5 টাকা অবলেখকের কমিশন প্রদান করা হলো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা খরচ। ক্রয়কৃত মেশিনের মূল্য নির্ণয় করো, তাহলে ক্রয়কৃত মেশিনের মূল্য হচ্ছে ইস্যুকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি ইস্যু মূল্য। তাহলে শেয়ার ইস্যুকৃত শেয়ার কত, ইস্যুকৃত শেয়ার হচ্ছে আমাদের কত শেয়ার আমরা ইস্যু করছি, মেশিনের জন্য আমরা 20,000 শেয়ার ইস্যু করছি। কত শেয়ার ইস্যু করছি, 20,000 শেয়ার ইস্যু করছি, ঠিক আছে। এখন শেয়ার প্রতি ইস্যু মূল্য, তাহলে কত মূল্যে আমরা শেয়ারটা বিক্রি করছি, 10 টাকা হচ্ছে আমাদের মূল মূল্য, সাথে অধিহার আছে, সাথে কি আছে 20% অধিহারে বিক্রি করছি, তাই না। তাহলে দেখো আমাদের শেয়ার প্রতি লিখিত মূল্য কত, এই যে 10 টাকা, শেয়ার প্রতি লিখিত মূল্য হচ্ছে 10 টাকা এবং অধিহার যেটা 20%, তাহলে 10 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 12 টাকা। কত টাকা, 12 টাকা। তাহলে আমরা 20,000 গুণ 12 দিতে পারি, 20,000 গুণ 12 দিলে আমাদের কত হবে, এই যে 2,40,000 টাকা হচ্ছে আমাদের মেশিনের মূল্য। তাহলে এই মেশিনের মূল্য হচ্ছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। ওকে, এরপরে আমরা খতে যদি যাই, খতে বলছে কোম্পানির বইতে উপরোক্ত লেনদেনে জাবেদা দাও। তাহলে জাবেদা দিতে গেলে তুমি প্রথমে এই যে মেশিন কিনছো এটা শেয়ার মূলধন মেশিন হিসাব সম্পদে দিবা এবং মূলধনটাকে ক্রেডিট করবা, অধিহারকে ক্রেডিট করবা। মূলধনে নিবা 2 লক্ষ, কারণ মূলধনে মোট মূল শেয়ারের যে মূল্য আছে 20,000 শেয়ারের মূল মূল্য 10 টাকা করে 2 লক্ষ টাকা, সেটা দেখাবা। এরপরে দেখো ব্যাংক হিসাবে তুমি কত আবেদন পাইছো, 3,50,000 শেয়ারের আবেদন পাইছো 12 টাকা করে, তাহলে ব্যাংক হিসাবে পুরাটাই আসবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করবে। এরপরে শেয়ার আবেদন হিসাবের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করবা, সেজন্য কি হবে, শেয়ার আবেদন ডেবিট হবে। শেয়ার মূলধনে কতজনেরটা দিবা, যেহেতু তুমি হচ্ছে 2,80,000 3 লক্ষ শেয়ার বিক্রি করতে চাও এবং মেশিনের জন্য 20,000 দিয়ে দিচ্ছ, তাহলে 2,80,000 শেয়ারের যে টাকা সেটা মূলধনে নিবা, বাকি অংশ প্রত্যেক শেয়ারে 2 টাকা করে, 2 টাকা করে হচ্ছে তুমি 2 টাকা করে 2 টাকা করে কি দেখাবা, 2 টাকা করে অধিহার দেখাবা, 2 টাকা করে অধিহার দেখাবা। ওকে, এরপরে ব্যাংক হিসাবে ক্রেডিট করবা কত টাকা, যে বেশি যে শেয়ারের আবেদন পড়ছিল 70,000 শেয়ারের 12 টাকা করে, 70,000 গুণ 12, 70,000 গুণ 12, ঠিক আছে, 70,000 গুণ 12। এরপর দেখো শেয়ারের অবলেখকের কমিশন, এটা তোমার জন্য একটা ব্যয় 1,40,000, প্রত্যেক যে শেয়ার আছে সেই শেয়ার সংখ্যা দিয়ে তুমি 0.50 করে গুণ দিবা। ওকে, তাহলে 1,40,000। এরপরে দেখো আমাদেরকে ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে। কি করতে বলেছে, মোট সম্পদের পরিমাণ, মোট সম্পদের পরিমাণ বের করতে বলেছে, মোট সম্পদের পরিমাণ। আচ্ছা, মোট সম্পদের পরিমাণ এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে বলেছে আমাদেরকে। এখানে তোমরা একটু অ্যাড করে নেবা ব্যাংক হিসাব, 2025 সালের ব্যাংক হিসাব এবং মোট সম্পদের পরিমাণ, সাথে কি করতে বলেছে, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবটাও আমরা করব, ঠিক আছে, ব্যাংক হিসাবটাও আমরা করব। তাহলে ব্যাংক হিসাব কি আছে, ব্যাংক হিসাবে আমাদেরকে যে টাকাগুলো প্রথমে আসছিল সব টাকা আমরা ডেবিট করব, এরপরে আবারও যত টাকা ফেরত দিয়েছি সেইটা ক্রেডিট করবো এবং অবিলক্ষিত কমিশন এটাও ক্রেডিট করবো। আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত হয় 32,20,000 এবং পাশাপাশি আমাদের স্থায়ী সম্পদ একটা আছে মেশিন, চলতি সম্পদ আছে ব্যাংক জমার উদ্বৃত্ত, যেটা আমরা করলাম 32,20,000। তোমাদেরকে যদি এই প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণীও করতে বলে তাও কিন্তু তোমাদেরকে এই ব্যাংক হিসাবটা করতে হবে, ব্যাংক হিসাবটা করতে হবে। এর কারণ কি, এটা তোমাদের টিকায় দেখাতেই হবে। তোমরা যদি এভাবে আলাদা করেও নাও দেয় তাও তোমাদের টিকায় দেখাতে হবে এবং আমাদের যে চলতি সম্পদ আছে সেখানে কিন্তু দেখাতে হবে যে ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা দেখো অসমন্বয়কৃত ব্যয়, শেয়ার অবলেখকের কমিশন, শেয়ার অবলেখকের কমিশন আমরা ভুয়া বা অসমন্বয়কৃত ব্যয় আকারে দেখাবো আমাদের মোট সম্পদে। ওকে, তো এই ছিল আমাদের 6-এর সমাধান। এরপরে আমাদের শেয়ার মালিক যে সত্ত্ব মূলধন লিখে তোমরা ক্লোজ করে দিবা এবং অন্যান্য বিষয়গুলো, এগুলো খুবই সহজ বিষয়। এইখানের আর্থিক বিবরণী নিয়ে আবার ভয় পেও না কেউ, কারণ এটা খুবই সহজ, তোমরা যারা করছো তাদের জন্য খুবই সহজ এটা। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ বের করতে বলছে। কি আমাদের খতিয়ান দেওয়া আছে, এক পাশে সম্পদ এক পাশে দায়। আমাদেরকে এটা হচ্ছে আমাদের অনুপাতের ম্যাথ, অনুপাত বিশ্লেষণের ম্যাথ বা আর্থিক বিবরণী বিশ্লেষণের যে ম্যাথটা আছে সেই অধ্যায়ের ম্যাথ। তাহলে বলছে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ বের করতে বলছে এবং এরপর চলতি অনুপাত, দায় অনুপাত, এই বিষয়গুলো খুবই সহজ। তাহলে আমরা বিনিয়োজিত মূলধনের যে সূত্র আছে, বিনিয়োগকৃত মূলধনের সূত্র, বিনিয়োজিত মূলধনের সূত্র,
বিনিয়োজিত মূলধনের সূত্র কি আমাদের মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখানে মালিকানা তহবিল কত আছে, মালিকানা তহবিল আমাদেরকে বের করে আনতে হবে। মালিকানা তহবিল তুমি শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয় যোগ করলে পাবা। শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয় যোগ করলে আমাদের আসে 24 লক্ষ টাকা। সেই শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয় যোগ করলে আমাদের আসে 18 লক্ষ টাকা। কত টাকা আসে? 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা, এই যে এই দুইটা যোগ করছি আমরা, 18 লক্ষ টাকা। ওকে, এই 18 লক্ষ টাকা এবং সাথে ঋণপত্র দীর্ঘমেয়াদী জায়গা আমরা যোগ করবো, এবং দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে শুধুমাত্র ঋণপত্র আছে, এটা হচ্ছে আমাদের 8 লক্ষ টাকা। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল সেটার অ্যান্সার হচ্ছে মূলত এই 26 লক্ষ টাকা। ওকে, এরপরে খতে আমাদেরকে বলছে চলতি অনুপাত। এটা খুবই সহজ বিষয়, তোমাদেরকে আমরা বিস্তারিত করিয়েছি। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। যতগুলো চলতি সম্পদ আছে এগুলো যোগ করবা। চলতি সম্পদ এখানে দেখো কি কি আছে, মজুদ পণ্য আছে, প্রাপ্য হিসাব আছে, নগদ তহবিল আছে। ওকে, এবং চলতি দায়ের মধ্যে দেখো এই যে প্রদেয়, ব্যাংক জমাতিত্ব এবং বকেয়া খরচ, এই তিনটা আছে। এই তিনটা যোগ করবা এবং ভাগ করলে তোমাদের অ্যান্সারটা কিন্তু কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই যে চলতি সম্পদের মধ্যে এই তিনটা যোগ, চলতি দায়ের মধ্যে এই তিনটা অংশ যোগ, এবং এই দুইটা ভাগ করলে আমাদের 3:1 হচ্ছে অ্যান্সার। এরপরে আরও একটা অনুপাত আমাদেরকে বের করতে হচ্ছে, দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্র কি দেখো, বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। তাহলে বহির্দায় কি আছে, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় মাত্র বের করছো এখানে, এই যে এই অংশটা কত, 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে 5 লক্ষ টাকা হচ্ছে, তাহলে আমরা চলতি দায়ের মধ্যে কি দিব, চলতি দায় হচ্ছে 5 লক্ষ টাকা যোগ আমাদের দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ 18 লক্ষ টাকা। কত টাকা? ঋণপত্র 8 লক্ষ টাকা, দুঃখিত। তাহলে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা, তাহলে আমাদের কত আসতেছে? 13 লক্ষ টাকা। কত টাকা? 13 লক্ষ টাকা। এবং মালিকানা তহবিল আমরা কতে বের করছি, সেটা দিয়ে ভাগ করলে আমাদের 0.5:1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি গতে আসি, আমাদেরকে বলছে মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে। তো আমরা মোট লাভ অনুপাতের সূত্র কি জানি? আমাদের মোট লাভ অনুপাতের সূত্র হচ্ছে মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণ 100। মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণ 100। আচ্ছা, এখানে একটু সম্ভবত ভুল আছে, মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় হবে। কি হবে আমাদের সূত্রটা? এটা তোমরা কেটে দিও। মোট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় গুণ 100। গুণ কি? 100। তাহলে মোট লাভ কত আমাদের? মোট লাভ কি আমাদের দেওয়া আছে? মোট লাভ এই প্রশ্নে দেওয়া নেই। তাহলে মোট লাভ যদি দেওয়া না থাকে, আমাদের কিন্তু বিক্রয় দেওয়া আছে এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই যে বিক্রিত পণ্যের ব্যয়টাও কিন্তু দেওয়া আছে। এটাকে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বলতে পারো, যেহেতু ক্রয় বলা আছে। তাহলে আপনাদের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ বাদ দেওয়া লাগতেছে না। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই, বিক্রয় 36 লাখ এবং বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 28 লাখ। তাহলে 36 থেকে আমরা যদি 28 লাখ বাদ দিই, আমরা যদি 36 লক্ষ থেকে যদি আমরা 28 লক্ষ টাকা বাদ দিই, 28 লক্ষ টাকা আমরা যদি বাদ দিই, তাহলে আমাদের কত থাকে? আমাদের থাকে হচ্ছে 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি? মোট লাভ। এটা হচ্ছে আমাদের মোট লাভ। এটা আমরা কি? মোট লাভ। তাহলে মোট লাভ আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 8 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কত? 8 লক্ষ টাকা। নিট বিক্রয় কত দেওয়া আছে? নিট বিক্রয় 36 লক্ষ টাকা দেওয়া আছে। তাহলে 8 লক্ষকে যদি আমরা 36 লক্ষ দিয়ে ভাগ দিই এবং 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তাহলে 8 লক্ষ ভাগ 36 লক্ষ গুণ আমাদের 100, গুণ কত আমাদের? 100। 8 লক্ষ ভাগ 36 লক্ষ মাল্টিপ্লাইড বাই 100। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে দেখো 22. 8 লক্ষ ভাগ 36 লক্ষ, 8 লক্ষ ভাগ 36 লক্ষ গুণ 100। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে দেখো 22.22%। কত আসতেছে? 22.22%। ওকে, এরপরে দেখো নিট বিক্রয় তো এখানে দেখছি আমরা 36 লক্ষ, এটা আগের প্রশ্নের সাথে রিলেটেড। ওকে, 36 লক্ষ, এখানে একটা। ওকে, এখন দেখো আমাদেরকে বলছে আবারও মজুদ আবর্তন নির্ণয় করতে। তাহলে মজুদ আবর্তনের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় তোমরা দেখেছো 28 লক্ষ টাকা দেওয়া আছে, তো 28 লক্ষ টাকা আমরা এখানে লিখে ফেলবো, 28 লক্ষ টাকা। এবং গড় মজুদ আমরা জানি না, তাহলে গড় মজুদের ক্ষেত্রে আমাদের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রারম্ভিক মজুদ কত দেখো? প্রারম্ভিক মজুদ এই প্রশ্নে দেখো, প্রারম্ভিক মজুদ আছে আমাদের কত? 4 লক্ষ টাকা। এবং সমাপনী মজুদ কত আছে দেখো? 6 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ এবং 6 লক্ষ এই দুটা যোগ ভাগ 2। তাহলে 4 যোগ 6 ভাগ 2, 4 লক্ষ যোগ 6 লক্ষ ভাগ যদি 2 করি, তাহলে আমাদের 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা। তাহলে আমরা 5 লক্ষ দিয়ে ভাগ দিব, 5 লক্ষ দিয়ে আমরা ভাগ দিব। তাহলে 28 লক্ষ ভাগ 5, 28 লক্ষ ভাগ 5 লক্ষ, 28 লক্ষ ভাগ 5 লক্ষ। তাহলে আমাদের কত আসতেছে? 5.6 বার। তাহলে মজুদ আবর্তন কত? 6 বার। অনুপাত বিশ্লেষণের অঙ্ক খুবই সহজ হয়। তোমরা এই টাইপের ম্যাথ দেখে যাবা, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে অনুপাত বিশ্লেষণের উপর। এরপর দেখো আমাদের মজুরি
বা হচ্ছে যে উৎপাদন ব্যয় সংক্রান্ত একটা ম্যাথ তোমাদের আসতে পারে। এরপর দেখো আমাদের যে ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল, এই টাইপের কথাবার্তা এবং অন্যান্য যে ব্যয়গুলো আছে এটা দেওয়া আছে এবং বলা আছে মুনাফা বিক্রয়ের উপর 20%। ওকে, তাহলে আমরা 8-এ আসলে আমাদের প্রথমে বের করতে বলছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয় শতকরা হার নির্ণয় করো। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয় শতকরা হার বের করতে বলে আমরা প্রত্যক্ষ মজুরি নিচে দিব এবং কারখানা উপরিব্যয় উপরে দিব। এখন দেখো এই যে এখানে আমাদের কি লাগবে, প্রত্যক্ষ মজুরি লাগবে এবং কারখানা উপরিব্যয় লাগবে। প্রত্যক্ষ মজুরি নিশ্চিত দেওয়া আছে আমাদের 2 লক্ষ টাকা। আমাদের কারখানা উপরিব্যয় বের করতে হবে। কারখানা উপরিব্যয়ের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমাদের সকল প্রকার পরোক্ষ খরচ। তাহলে এখানে এই 3টার যোগফল হচ্ছে আমাদের কি? কারখানা উপরিব্যয়। তাহলে এই 3টার যোগফল আমরা করবো। এই যে এই 3টার যোগফলই আমরা কিন্তু করেছি। কারখানা উপরিব্যয় বের করার সময় 80,000 এসেছে। 80,000 ডিভাইডেড বাই প্রত্যক্ষ মজুরি আছে 2 লক্ষ টাকা গুণ 100% দিয়ে আমাদের 40% অ্যান্সার। খতে যদি আমরা যাই, খতে আমাদেরকে কি বলছে দেখো, খতে আমাদেরকে কি বলছে, আমরা খতে আমাদের বলছে জুন মাসে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিক্রয়ের সাথে আমরা মুনাফা যোগ করলে বা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা বিক্রয় পাবো। তাহলে যাবতীয় ব্যয়গুলো আমাদেরকে ব্যয় বিবরণী করতে হবে, উৎপাদন ব্যয় বা ব্যয় বিবরণী করতে হবে। আমাদের ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, এগুলো দিয়ে মুখ্য ব্যয়। এবার কারখানা উপরিব্যয় আমরা কতে বের করেছি সেটা যোগ করব। এবার পরিচালন ব্যয় যেগুলো প্রশাসনিক এবং বিক্রয়, এগুলো যোগ করবে এবং এই মোট ব্যয়ের উপর আমাদের যে প্রত্যাশিত মুনাফা আছে সেটা আমরা বের করে ফেলবো। এবং এখানে দেখো তোমরা 20/80 দিয়েছি। এর কারণ কি? এর কারণ দেখো, এর কারণ বলছে বিক্রয়ের 20%, বিক্রয়ের 20%। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত, এটা আমাদেরকে বুঝতে হবে। এর কারণে আমরা হচ্ছে 20/80 দিয়েছি। যেটা রিজন হচ্ছে আমাদের যেহেতু 20% বলছে বিক্রয়ের উপর, তাহলে আমরা বিক্রয় হচ্ছে 100% ধরলাম এবং সেইখান থেকে 20 বাদ দিলাম। যেহেতু আমাদের বিক্রয়ের উপর বলছে, এখন আমরা বিক্রয় তো জানি না, তাহলে আমরা মোট ব্যয়ের উপর করতেছি এবং মোট ব্যয়ের উপর করলে আমাকে 20% বাদ দিয়ে করতে হবে। এই জন্য আমরা লিখেছি 20/80। তাহলে এটার পরিবর্তে তোমরা এই কথাটাও লিখতে পারো। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 9,56,250। আমরা গতে যদি যাই, আমাদেরকে দরপত্র মূল্য বিবরণী করতে বলেছে। গত কোম্পানির 25 জুলাই মাসে একটি কাজ প্রাপ্তির জন্য দরপত্র পেশ করতে চাই। কাজটি 1,50,000 টাকা কাঁচামাল এবং 60,000 টাকার প্রত্যক্ষ মজুরির প্রয়োজন। অন্যান্য ব্যয়ের হার অপরিবর্তিত থেকে মোট মুনাফা ব্যয়ের 20% করতে চাইলে দরপত্র মূল্যের পরিমাণ। তাহলে দরপত্র মূল্য মানে কি? আমি এই কাজটা করতে চাই, মানে তোমরা টেন্ডারের কথা শুনছো, সেই টেন্ডারের মূল্য নির্ণয় আমাদেরকে করতে বলেছে। তাহলে অন্যান্য যে তথ্যগুলো আমাদেরকে পরিবর্তন করতে বলেছে সেই তথ্যগুলো আমরা জাস্ট পরিবর্তন করে পার্সেন্টেজ দিয়ে মোট ব্যয় নির্ণয় করবো এবং প্রত্যাশিত মুনাফাটা যোগ করবো। এই ছিল আমাদের দরপত্র মূল্য বিবরণীর ব্যাপার। খুবই সহজ বিষয়, এগুলো তোমরা যারা করেছো তাদের হচ্ছে খুবই সহজ লাগে। এরপর দেখো দরপত্র মূল্যের ক্ষেত্রে তোমাদের এই যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয় শতকরা হার কিভাবে বের করতে হবে সেগুলো সূত্র দেওয়া আছে। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা কিন্তু টিকায় এই 2টা বিষয় করে নিতে পারো, বের করে নিতে পারো। তো শিক্ষার্থীরা আমরা যদি 9 নংয়ে আসি, আমাদের বেতন ও মজুরি সংক্রান্ত একটি ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কতে আমাদেরকে বলছে ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে। এখন দেখো এই যে স্বাভাবিক কর্মঘণ্টা আছে 200 ঘন্টা এবং ওভারটাইম মজুরির হার হচ্ছে স্বাভাবিক হারের দ্বিগুণ। এবং এখানে 2 জন কর্মী আছে, একজন হচ্ছে রাফি আর একজন হচ্ছে সাফি। তাহলে এটা হচ্ছে রাফি আর পরের জন হচ্ছে সাফি। এই 2 জন কর্মীর আমাদেরকে কি বের করতে বলছে? ওভারটাইম। তাহলে ওভারটাইম একজন করেছে 20 ঘন্টা আর একজন করেছে 25 ঘন্টা। প্রথমেই আমাদেরকে কি করতে হবে? মজুরির স্বাভাবিক হারের দ্বিগুণ অর্থাৎ ওভারটাইম মজুরিটা বের করতে হবে। এখন ওভারটাইম মজুরি আমরা কীভাবে বের করব? এই যে মূল মজুরি 20,000, এটাকে 200 দিয়ে ভাগ করব এবং তার 2 গুণ করব। তাহলে রাফির ক্ষেত্রে দেখো কি হচ্ছে, রাফির ক্ষেত্রে আমাদের ওভারটাইম মজুরি হচ্ছে, মূল মজুরি হচ্ছে 15,000 এবং 200 ঘন্টা তার কাজের টাইম। তাহলে আমাদের গুণ 2, তাহলে আমাদের কত আসতেছে দেখো, আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে আমাদের কত? 15,000 ভাগ 200 গুণ 2 তাহলে কত আসতেছে? 15,000 ভাগ 200 গুণ 2 তাহলে হচ্ছে আমাদের 150 টাকা, 150 টাকা হচ্ছে তার ওভারটাইম মজুরির হার। তাহলে সে 150 টাকার কাজ 150 টাকা করে পায়। কত ঘন্টা কাজ করছে ওভারটাইমে? 20 ঘন্টা করছে। তাহলে 20 ঘন্টা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে দেখো 3,000 আসে। এবং একইভাবে সাফির ক্ষেত্রে আমরা 20,000 ভাগ 200 এবং গুণ 2 দিব। দেখো 20,000, প্রথম জন কত? 15,000 ভাগ 200 এবং এরপরে আমরা 20,000, কারণ তার মূল বেতন হচ্ছে 20,000, 20,000 ভাগ 200 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 200 হচ্ছে আমাদের এই যে সাফির ক্ষেত্রে কত? 200। তাহলে আমরা সাফির ক্ষেত্রে কীভাবে বের করছি? সাফির ক্ষেত্রে হচ্ছে আমরা 200 গুণ কত ঘন্টা করছে সে করছে 25 ঘন্টা। তাহলে 200 গুণ 25, এটার গণনা কার্য হচ্ছে 200 গুণ 25, এভাবে আমরা বের করছি। ওকে, এরপরে খতে দেখো, ক্ষয়ের ক্ষেত্রে মোট মজুরির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে যতগুলো
আইটেম যোগ হবে মূল মজুরির সাথে, সেগুলো আমরা যোগ করলেই কিন্তু মোট মজুরিটা পেয়ে যাবো। তাহলে মূল মজুরি আমরা দিব, এর সাথে বাড়ি ভাড়া বাবদ কত পাইছে, মহার্ঘ ভাতা কত পাইছে, চিকিৎসা ভাতা কত পাইছে, ওভারটাইম মজুরি কত পাইছে, এটা হচ্ছে আমাদের মোট উপার্জনের পরিমাণ দুইজনের, এবং দুইজনেরটা আলাদা আলাদাও দেখাবো, মোট টাকাটাও আমরা দেখাবো। এবং গতে যদি আমরা যাই, গতে আমাদেরকে বলছে নিট মজুরি বের করতে। কি বের করতে বলছে? নিট মজুরির পরিমাণ। তাহলে এই যে মোট মজুরি বা মোট উপার্জন, তার যে আয় হয়েছে সেটা থেকে ব্যয়টা আমরা বাদ দিতে হবে আমাদেরকে। ব্যয় থেকে কি বলছে? প্রভিডেন্ট ফান্ডের দান, মজুরি হতে কর্তন, কল্যাণ তহবিলে চাঁদা, গৃহ নির্মাণ কর্তন, এই চারটা যদি আমরা ব্যয় বাদ দিতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা নিট মজুরি পেয়ে যাব। তাহলে খ হতে মোট উপার্জনটা আনবো এবং এই চারটা জিনিস আমাদেরকে বাদ দিলেই খুবই সহজে কিন্তু আমরা বের করতে পারি। এই টাইপের ম্যাথও খুবই সহজ। আমরা 10-এ চলে যাব। 10-এ আমাদেরকে বলছে ঘাটতি এককের পরিমাণ বের করতে। এটা হচ্ছে তোমাদের ফিফো লিফো, তোমরা মজুত পণ্যের হিসাব রক্ষণ যারা করতে পছন্দ করো তাদের জন্য ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করতে। তাহলে ঘাটতি এককের সূত্র কি? আমাদের প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ মোট ইস্যু বাদ সমাপনী মজুদ, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ঘাটতি একক। আমরা একটু যোগ বিয়োগ করব। দেখো, প্রারম্ভিক মজুদ আমাদের এই প্রশ্নে 1000 ছিল, এরপরে ক্রয়গুলো তোমরা দেখেছো 2টা ক্রয় আছে, ইস্যু আছে, তো এই বিষয়গুলোই আমরা মূলত করেছি। এরপরে করার পর আমাদের দেখো ঘাটতি একক আসতেছে কত? 100 একক। 100 একক হচ্ছে আমাদের ঘাটতি একক। ওকে, 100 টাকা। 100 টাকা হচ্ছে আমাদের ঘাটতির পরিমাণ। এরপরে দেখো, এরপরে আমাদেরকে বলেছে আগে আসে আগে যায় পদ্ধতি, মানে ফিফো পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে করতে হবে। তার মানে আমরা প্রারম্ভিক মজুদ ক্রয় এগুলো রাখবো এবং ইস্যু করব বা বিক্রয় করব আমরা প্রথম দিকেরগুলো। তাহলে এইভাবে আমরা কিন্তু করে দিতে পারি যে ক্রয় করব, এবং দেখো যখনই আমাদের ইস্যু আসবে, যখনই আমাদের ইস্যু সংক্রান্ত বিষয় আসবে, এই যে ইস্যুর অংশটা এই পাশে লিখবে। এখন এই 400 একক আমি কোথা থেকে দিব? আমার প্রথম যে ক্রয় ছিল বা প্রারম্ভিক মজুদ ছিল সেইখানের যে মূল্য, এই যে 10 থেকে আমরা কিন্তু দিচ্ছি। ঠিক আছে? তো এইভাবে আমরা ইস্যুগুলো করব ফিফো পদ্ধতিতে, তোমরা আশা করি পারবে। এরপরে আমরা গতে যাব। ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি? 2টা পণ্যের যে ভার আছে বা একক আছে সেটাও আমরা যোগ করব, মূল্যটাও যোগ করে আমরা ভাগ করলেই কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা করতে পারি। ঠিক এইভাবে তোমরা একটু খাতায় করে নিবা এইসব বিষয়। হাতে কলমে মানে যখন তোমাদের কুইক রিভিশন ক্লাস হয় তখন আর এটা হাতে কলমে করার সুযোগ নেই। আমাদের পুরো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির ক্লাসটা দেওয়া আছে আমাদের ইউটিউব প্লেলিস্টে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের গয়ের সমাধান। ওকে, এরপর আমরা 11-তে যাব। 11-তে দেখো আমাদের মুনাফা ব্যয় আয় ব্যয় বিশ্লেষণ, এই অধ্যায়ের অঙ্ক তোমাদের এসেছে। মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো বলছে আবেদন কোম্পানি একটি পণ্যের উৎপাদক, তাদের একক প্রতি বিক্রয় মূল্য 200, পরিবর্তনশীল ব্যয় 100, বার্ষিক স্থায়ী ব্যয় এত, একটা নির্দিষ্ট সময় তাদের উৎপাদন হচ্ছে 40,000 একক। মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা যে বিক্রয় মূল্য আছে, তাহলে উৎপাদন করছি 40,000 একক, বিক্রয় মূল্য 200, এই বিক্রয় মূল্য থেকে আমাদেরকে স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যদি আমরা বাদ দিতে পারি বা মোট ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু মুনাফা পেয়ে যাব। তাহলে মুনাফা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 200 গুণ 40,000 একক, 200 গুণ 40,000 একক, 40,000 একক মাইনাস পরিবর্তনশীল ব্যয় কত? তোমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 100 টাকা করে। তাহলে 40,000 এককের জন্য 100 টাকা করে পরিবর্তনশীল ব্যয়, 100 গুণ 40,000 একক। ঠিক আছে, 40,000 একক। এবার স্থায়ী ব্যয় কত? তোমাদের স্থায়ী ব্যয় দেওয়া আছে দেখো 4 লক্ষ টাকা। কত টাকা? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এখন এই যে অংশটা আসবে 4 গুণ 2 8, এখানে 2টা শূন্য, তারপরে 4টা শূন্য, 1 2 3 4, তাহলে 80 লক্ষ টাকা বিয়োগ এখানে দেখো 4 1 4, 2টা শূন্য, 1 2 3 4, তাহলে এখানে আসতেছে আমাদের 40 লক্ষ মাইনাস 4 লক্ষ, তাহলে কত হয়? 80 থেকে 44 যদি বাদ দাও, তোমাদের অ্যান্সার আসার কথা, 80 থেকে যদি 44 বাদ দাও 36 লক্ষ টাকা। কত টাকা? 36 লক্ষ টাকা হচ্ছে তোমাদের মুনাফার পরিমাণ। কত টাকা? মুনাফার পরিমাণ 36 লাখ। এরপরে আমরা সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করতে বলছে। তাহলে সমচ্ছেদ বিন্দু আগে এককে নির্ণয় করবো। এককের একটা সূত্র আছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় তোমরা দেখছো 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য আমরা কত দেখলাম? 200, এবং 100 হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে 200 মাইনাস 100, তাহলে 4 লক্ষকে যদি তোমরা 100 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে কত একক হয়? 4,000 একক। 4,000 একক হচ্ছে তোমাদের অ্যান্সার। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে বসে, টাকার সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, যেটা আমরা মাত্র বের করলাম, 4,000 একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 200, তাহলে 4 দুগুণে 8, 2টা শূন্য, আবার 1 2 3, 3টা শূন্য, অর্থাৎ 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু একক।
ওকে, তাহলে 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দু একক। এরপরে দেখো এখানে একক প্রতি বিক্রয় মূল্য তোমরা দেখা দিতে পারো 200, এখানে 100, স্থির ব্যয় যেটা ছিল তোমাদের 4 লক্ষ টাকা, এই বিষয়গুলো তোমরা এখানে লিখে দেখায় দিবা, তাহলে ফুল মার্কস পাবা। এরপরে আমরা গতে যাব। গতে আমাদেরকে কি বের করতে বলছে? কন্ট্রিবিউশন মার্জিন ও নিরাপত্তা প্রান্ত বের করো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে 200 মাইনাস 100, তাহলে 200 মাইনাস 100 হচ্ছে আমাদের কত? 200 মাইনাস 100, বা যেহেতু মোট কন্ট্রিবিউশন বলছে তাহলে আমরা মোটটা একটু বের করব। মোট, তাহলে মোট বিক্রয় মূল্য আমরা কত বের করছিলাম? কতে দেখো মোট বিক্রয় মূল্য আমরা বের করছিলাম হচ্ছে 80 লাখ, আর পরিবর্তনশীল ব্যয় বের করছিলাম 40 লাখ। তাহলে 40 লাখ হচ্ছে তোমাদের কন্ট্রিবিউশন মার্জিন মোট টাকার ক্ষেত্রে। মোট টাকার ক্ষেত্রে 80 মাইনাস 40 লাখ, 80 মাইনাস 40 লাখ, তাহলে আমাদের কত হয়? 40 লাখ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, 40 লাখ। আর যদি কেউ একক প্রতিটাও দেখা দিতে পারো, একক প্রতিও দেখা দিতে চাও, তাহলে সেটাও দেখাইতে পারো, তোমাদের সেটাও দেখানো সম্ভব। সেই ক্ষেত্রে হচ্ছে কত হবে? একক প্রতি যেটা আছে সেইটা হবে হচ্ছে আমাদের 200 মাইনাস 100, 200 মাইনাস 100, অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের একক প্রতি। এটা হচ্ছে আমাদের একক প্রতি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, এরপর নিরাপত্তা প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় মূল্য। নিরাপত্তা প্রান্তের একটা সূত্র আছে, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে বিক্রয় মূল্য আমরা বলছি 80 লক্ষ টাকা, বিক্রয় মূল্য আমরা বলছি 80 লক্ষ টাকা। সমচ্ছেদ বিন্দু টাকায় খ হতে আমরা বের করছি, যেটা হচ্ছে আমাদের কত আসছে? 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত কত? নিরাপত্তা প্রান্ত হচ্ছে আমাদের 72 লক্ষ টাকা, 72 লক্ষ টাকা। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত আমরা পেয়েছি 72 লক্ষ টাকা, 72 লক্ষ টাকা। বিক্রয় মূল্য পেয়েছি 80 লক্ষ টাকা। এটা দিয়ে মাল্টিপ্লাই করব আমরা 100 দিয়ে। ওকে, তাহলে আমরা কিন্তু নিরাপত্তা প্রান্তের যে অনুপাত রয়েছে সেটি পেয়ে যাব। তাহলে নিরাপত্তা প্রান্তের অনুপাত হচ্ছে আমাদের কত? নিরাপত্তা প্রান্তের অনুপাত 72 লক্ষ ভাগ 80 লক্ষ গুণ 100। তাহলে আমাদের দেখো নিরাপত্তা প্রান্ত 90%। কত পার্সেন্ট? 90%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আমাদের 11টি সিকিউ এবং 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর ক্লাস। আশা করি তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করেছো এবং বুঝতে পেরেছো। তোমাদেরকে আমরা প্রয়োজনে পিডিএফ দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যাবতীয় ভীতি দূর হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।